সালাম আলাইকুম সবাইকে। পর্যাবৃত্তিক গতির প্রথম লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম। এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের প্রথম পত্রের অষ্টম অধ্যায়। এই অধ্যায়টা দেখতে ছোট হইলেও অনেক কনসেপচুয়াল একটা চ্যাপ্টার। চ্যাপ্টারের কনসেপ্ট গুলাকে ভালো মতো ক্লিয়ার না থাকলে তুমি চ্যাপ্টারের সমীকরণ মুখস্থ করে খুব বেশি একটা দূর যাইতে পারবে না। এই চ্যাপ্টারটা মূলত একাডেমিক সিরিজের আন্ডারে আসতেছে। দ্যাটস ওয়াই প্রত্যেকটা ক্লাসকে আমি কনসেপ্ট ওয়াইজ ভাগ করে দেওয়ার চেষ্টা করব, অর্থাৎ একটা ব্যক্তির একদম বেসিক থেকে শেখার জন্য যতটুকু জিনিস দরকার প্রত্যেকটা জিনিস আমি শিখিয়ে দেব। চ্যাপ্টারটাকে টোটাল 6টা লেকচারে ভাগ করার প্ল্যান আছে। আজকে আমাদের লেকচার 1, আমরা শুরু করতে পারি, চলেন। এই চ্যাপ্টারের আউটলাইনে বলার মতো খুব বেশি কিছু নাই, জাস্ট দুইটা জিনিসকে আমরা স্টাডি করি বেসিক্যালি। ফার্স্ট অফ অল একটা হচ্ছে স্প্রিং, সেকেন্ড অফ অল হচ্ছে একটা সরল দোলক, সিম্পল পেন্ডুলাম। এই দুটো জিনিসের মধ্যে বেসিক্যালি আমরা এক ধরনের গতির তালাশ, মানে এক ধরনের গতি সন্ধান করে থাকি, সেটা হচ্ছে সরল ছন্দিত গতি। সরল ছন্দিত গতি জিনিসটা বোঝার আগে আমাদের যেটা বেসিক্যালি শুরু করতে হবে সেটা হচ্ছে গতি জিনিসটা তো বোঝো তুমি। গতি হচ্ছে কোনো একটা বস্তুর সময়ের সাথে সাথে অবস্থানের পরিবর্তন, এবং সেই গতির অনেকগুলো প্রকারভেদ থাকে। বৃত্তাকার গতি থাকে, রৈখিক গতি থাকে, ঘূর্ণন গতি থাকে, হ্যাঁ, কম্পন গতি থাকে। তার একটা প্রকারভেদ হচ্ছে পর্যায়ভিত্তিক গতি। অর্থাৎ আমরা পুরো গতি ওয়ার্ল্ডের ছোট একটা শহর নিয়ে কাজ করতে যাচ্ছি পর্যায়ভিত্তিক গতি নিয়ে, এবং সেই পর্যায়ভিত্তিক গতিরও ছোট একটা পার্ট সেটা হচ্ছে সরল ছন্দিত গতি। আমরা যাচ্ছি ধীরে ধীরে। প্রথমত শিখতে হয় পর্যায়ভিত্তিক গতি জিনিসটা কি। পর্যায়ভিত্তিক গতি হচ্ছে এমন এক ধরনের গতি যে গতিটা সময় কিংবা স্থানের সাপেক্ষে নির্দিষ্ট দিক হতে হতে নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট স্থান ভেদে গতির পুনরাবৃত্তি ঘটায়। অর্থাৎ কোনো বস্তু কণার গতি যদি এরূপে পরিবর্তিত হয় যে নির্দিষ্ট সময় কিংবা স্থান পর পর বস্তু কণার গতিটা পুনরাবৃত্তি করে, ওই ঘটনাটাকে আবার রিপিট করে, এমন বস্তু কণার গতিকে আমরা বলতেছি পর্যাবৃত্ত গতি। ছোটখাটো ডেফিনিশন আছে বইয়ে, খুব সুন্দর মতো লেখা আছে, আমরা তবুও যদি একটু এমসিকিউর জন্য জানতে চাই, আলটিমেটলি পর্যাবৃত্তিক গতি কাকে বলে? কোন একটা বস্তু কণার গতি যদি নির্দিষ্ট সময় কিংবা নির্দিষ্ট স্থান পর পর পুনরাবৃত্তি ঘটে নির্দিষ্ট দিক হতে, তাহলে এমন বস্তু কণার গতিকে আমরা আলটিমেটলি বলতেছি পর্যাবৃত্তিক গতি। তাহলে এখানে এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট পার্ট গুলো একটু ছোট ছোট করে নোট ডাউন করতে পারি না? সেটা হচ্ছে নির্দিষ্ট সময় পর পর রিপিট হবে। ওকে, নির্দিষ্ট সময় একটা ভালো কথা বললেন। সেকেন্ড কথা হচ্ছে নির্দিষ্ট স্থান বা নির্দিষ্ট দিক হতে, নির্দিষ্ট দিক হতে। থার্ডলি সেটা হচ্ছে একই নির্দিষ্ট স্থানে বা একই দিকে, একই কথা আলটিমেটলি। দেখো, পর্যাবৃত্তিক গতির এই যে নির্দিষ্ট সময় পর পর কোন একটা ঘটনার পুনরাবৃত্তি ঘটা, এটা একটা বিশেষ ধরনের পর্যায়বৃত্ত। এটাকে আমরা বলি কালিক পর্যায়বৃত্ত। নির্দিষ্ট স্থান পর পর কোন একটা ঘটনার পুনরাবৃত্তি ঘটাকে আমরা বলতেছি স্থানিক পর্যায়বৃত্ত। অর্থাৎ বেসিক্যালি পর্যায়বৃত্ত গতিকে মোটা দাগে দুইটা ভাগে ভাগ করা যাচ্ছে। কালিক পর্যায়বৃত্ত, যেটা সময়ের সাপেক্ষে রিপিট হয়। স্থানিক পর্যায়বৃত্ত, যেটা স্থানের সাপেক্ষে রিপিট হয়। মনে রাখবে, কালিক পর্যায়বৃত্তের যে বেসিক উদাহরণগুলো থাকে ভাইয়া, খুব বেশি কঠিন কিছু না রে। কালিক পর্যায়বৃত্ত, কালিক পর্যায়বৃত্ত, এটা খুব আহামরি কিছু না। যেমন চিন্তা করতে পারো কোনো বিশেষ দিবস, হ্যাঁ, কোনো বিশেষ দিবস বা নির্দিষ্ট কোনো প্রকার ডেট, এগুলো হইতেছে কালিক পর্যায়বৃত্ত। উদাহরণ, তোমার জন্মদিবসটা কালিক পর্যায়বৃত্ত খুব সুন্দর একটা উদাহরণ হতে পারে। বিজয় দিবস আছে, তারপরে শেখ হাসিনা পলায় গেছে যে দিনে, সেটা একটা কালিক পর্যায়বৃত্তের ভালো উদাহরণ। প্রতি বছর 5 আগস্ট পোলাপান সবাই কি করব, অনেক উদযাপন করব যে আয় হায় আজকে শেখ হাসিনা পলাইছে। ওকে, ঠিক আছে, মজা করতেছি। তো নির্দিষ্ট সময় পর পর কোন একটা বস্তু কণার গতিপথ যদি পরিবর্তিত হয়, সময়ের সাপেক্ষে পরিবর্তিত হয়, এমন গতিপথকে আমরা বলতেছি কালিক পর্যাবৃত্ত। কালিক পর্যাবৃত্তের উদাহরণগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে একটু এক্সাম্পল মাথায় রাখবেন ভাইয়া। সেটা হচ্ছে দিবস, কোন বিশেষ দিবস, কোন বিশেষ দিবস, কোন দিবস ছাড়া চিন্তা চিন্তা করতে পারি কোন ইভেন্ট, হ্যাঁ। যেমন চিন্তা করতে পারো যে কোনো একটা হৃদস্পন্দন, কালিক পর্যাবৃত্ত উদাহরণ। নির্দিষ্ট সময় পর বিট করতেছে, ওকে। তোমার ফোন অ্যালার্ম অ্যালার্ম দিচ্ছে, এটা যেটা ভাইব্রেশন দেখতেছো না, মোবাইল যে কেঁপে ওঠে, কম্পিত হচ্ছে, নির্দিষ্ট সময় আর পারেই তো কম্পিত হচ্ছে। 5 মিনিট পর পর স্নোজ করতেছে, এটা 5 মিনিট পর পর বাজতেছে, তো এগুলো কালিক পর্যাবৃত্তের তো উদাহরণ, ঠিক না? তাহলে আমরা বলতে পারি, ছোট ছোট উদাহরণ লিখতে পারি যে হৃদস্পন্দন, হৃদস্পন্দন, ওকে, এগুলো হইতেছে কালিক পর্যাবৃত্তের উদাহরণ। ওকে, সময়, ডেট, দিবস, ইটিসি। আর নির্দিষ্ট দিক থেকে বা নির্দিষ্ট স্থান পর পর যদি কোনো একটা গতির পুনরাবৃত্তি ঘটে, এমন বস্তু কণার গতিকে আমরা বলবো আলটিমেটলি কি রে? স্থানিক পর্যাবৃত্ত। স্থানিক পর্যাবৃত্ত মানে, স্থানিক পর্যাবৃত্ত মানে স্থানের সাপেক্ষে এই ঘটনাটার পুনরাবৃত্তি ঘটবে। তাহলে স্থানিক পর্যাবৃত্তের উদাহরণগুলো কি কি হতে পারে? স্থানিক পর্যায়বৃত্ত,
স্থানিক পর্যবেক্ষণের উদাহরণ আমরা এভাবে চিন্তা করতে পারি। দেখো, দেখা যাচ্ছে যে নির্দিষ্ট স্থানের সাপেক্ষে ঘটনাটা পুনরাবৃত্তি ঘটবে। যেমন বৈদ্যুতিক খুঁটির দিকে তাকাতে পারি। বৈদ্যুতিক খুঁটিগুলা নির্দিষ্ট দূরত্ব পর পর প্লেসমেন্ট করা থাকে, অর্থাৎ নির্দিষ্ট দূরত্ব পর পর একটা বৈদ্যুতিক খুঁটি দেখতে পাওয়া যাচ্ছে। চেক পোস্ট গুলা, মাইল পোস্ট গুলা, হ্যাঁ, যে আমাদের কোনো একটা স্থানে যখন আমরা ট্রাভেল করি, ভ্রমণ করি, তখন দেখতে পাচ্ছি মাইল পোস্ট গুলা নির্দিষ্ট দূরত্ব পর পর প্রতি মাইলের অন্তরে অন্তরে বসানো থাকে। তাহলে বৈদ্যুতিক খুঁটির সাজানোটা, মাইল পোস্টের সাজানোটা, তাছাড়া আমরা যে শার্ট পরি, পাঞ্জাবি পরি, শার্ট পরি, বিভিন্ন জায়গায় বোতাম তো আছেই। এই যে বাটন গুলা থাকে, প্রত্যেকটা বাটন নির্দিষ্ট দূরত্ব পর পর দেখবো কি করা থাকে, প্লেসমেন্ট করা থাকে। এগুলো হচ্ছে স্থানিক পর্যাবৃত্তের উদাহরণ, ঠিক না ভাইয়া? নির্দিষ্ট স্থান পর পর রিপিট হচ্ছে। স্থানিক পর্যাবৃত্তের আরো অনেক সুন্দর সুন্দর উদাহরণ আছে। যেমন আমরা যদি একটা বইয়ের দিকে তাকাই, বইয়ের প্রত্যেকটা লাইন কিন্তু স্থানিক পর্যাবৃত্তের উদাহরণ হতে পারে। নির্দিষ্ট একটা লাইন আছে, একটু স্পেস, আর একটা লাইন, স্পেস আর একটা লাইন, অর্থাৎ প্রত্যেকটা লাইনের অন্তর অন্তর একটা সমান স্পেস আছে। অর্থাৎ নির্দিষ্ট স্পেস পর পর একটা একটা লাইন কি হইতেছে, রিপিট হইতেছে, রাইট? তাহলে এটা একটা স্থানিক পর্যাবৃত্তের উদাহরণ। এরকম অসংখ্য উদাহরণ আমাদের বইগুলাতে সুন্দর মতো দেওয়া আছে, এমসিকিউ এর জন্য জরুরি। প্রশ্ন আসে, নিচের কোনটি কালিক পর্যাবৃত্তের উদাহরণ, নিচের কোনটি স্থানিক পর্যাবৃত্তের উদাহরণ, একটু বই থেকে দেখে নিতে হয়। ওকে, তাহলে স্থানিক পর্যাবৃত্তের জন্য আমরা কি দেখতে পারি? বৈদ্যুতিক খুঁটি, বৈদ্যুতিক খুঁটির যে বিন্যাসটা থাকে, রাইট? তারপর আমরা দেখতে পারি কি, মাইল পোস্ট। এগুলোতে স্থানিক পর্যাবৃত্তের উদাহরণ হতে পারে। আরো হইতে পারে লাইক ইয়ং এর যে ব্যতিচার পরীক্ষা আছে। এটা কি আবার স্যার? ব্যতিচার পরীক্ষা সম্পর্কে তোমরা অবগত না, বাট সেকেন্ড পেপারে জেনে যাবা। আপাতত জেনে রাখো, ব্যতিচার, ইয়ং এর যে ব্যতিচার পরীক্ষা, উজ্জ্বল ডোরা দেখতে পাওয়া গেছিল, অনুজ্জ্বল ডোরা দেখতে পাওয়া গেছিল, এগুলাও স্থানিক পর্যাবৃত্তেরই উদাহরণ। ঠিক আছে ভাইয়া? হৃদস্পন্দন লেখাটা বোঝা যাইতেছে কিনা? আমার কাছে তো পছন্দ হইতেছে না। হৃদস্পন্দন, বা আমরা লিখতে পারি ইংরেজিতে হার্ট বিট। ওকে, আমরা লেকচারটা মাত্রই শুরু করছি, আমরা ধীরে ধীরে একটু আগানোর চেষ্টা করি ভাইয়া। তো আলটিমেটলি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, পর্যাবৃত্তিক গতিকে বেসিক্যালি আমরা দুইটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে কালিক পর্যাবৃত্ত, আরেকটা হচ্ছে স্থানিক পর্যাবৃত্ত। এই যে এটার মাঝখানে নিয়ে আসতে পারি চাইলে, এই হইতেছে, এটা আমরা মাঝখানে নিয়ে আসি, তো এটা দুইটা কাইন্ডে ভাগ করে ফেলছি, কালিক পর্যাবৃত্ত এবং স্থানিক পর্যাবৃত্ত। এই যে ধরো একটা আমরা এভাবে সাজিয়ে দিতে পারি ছোট করে, একটা স্থানিক পর্যাবৃত্ত, একটা হচ্ছে কালিক পর্যাবৃত্ত। দেখো, একটা বিশেষ ধরনের পর্যাবৃত্ত গতি নিয়ে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি। এই দুইটা ভাগের বাইরেও পর্যাবৃত্ত গতির একটা স্পেশাল কাইন্ড হচ্ছে স্পন্দিত গতি। স্পন্দিত গতি, বা এটাকে বলা হয় ছন্দিত গতি, হারমোনিক মোশন। অর্থাৎ একটু বোঝার চেষ্টা করো, আমরা গতির জগতের ছোট্ট একটা অংশে আসছি ফার্স্টে, পর্যাবৃত্তিক গতি। সেই পর্যাবৃত্তিক গতির জগতের ছোট একটা অংশে আসছি ছন্দিত গতি, বা আমরা এটা বলতেছি স্পন্দিত গতি। কাকে বলে? হৃদস্পন্দন থেকে মনে পড়ে যায় স্পন্দিত গতি, স্পন্দিত গতি, বা বা আমরা এটা বলতে পারি ছন্দিত গতি। কাকে বলে? কোনো বস্তুকণার গতি যদি এরূপ হয় যে বস্তুকণাটি সময়ের, নির্দিষ্ট সময়ের ব্যবধানে একপাশে, বা বা এভাবে চিন্তা করতে পারি, কোনো একটা বস্তুকণার গতিপথ যদি এরকম হয় যে পর্যায়কালের একটা নির্দিষ্ট সময় বস্তুকণাটি একপাশে, বাকি অর্ধেক সময় তার বিপরীত পাশে অবস্থান করে, এরূপ বস্তুকণার গতিপথকে স্পন্দিত বা ছন্দিত গতি বলে। আমি কখনোই সংজ্ঞা মুখস্থ রাখার চেষ্টা করি না। দ্যাটস ওয়াই আমার সংজ্ঞা শুনে তোমার কাছে মনে হইতে পারে ভাইয়া সংজ্ঞাটা ফর্মাল হইলো না, বইয়ের মতো বকিশ হইলো না। কারণ আমার কাছে মনে হয় যে বই থেকে যে আমরা সংজ্ঞা মুখস্থ করি, আমি বইয়ের শব্দ ধার নেই। কেন? বইয়ের কাছে যদি শব্দ ধার নেই, তাহলে বইয়ের কাছে আমি কাইন্ড অফ ঋণী হয়ে যাচ্ছি, কাইন্ড অফ আমি আটকে যাচ্ছি। পরীক্ষা হলে যে সেই শব্দ মাথায় না আসে, তাই বিষয়গুলো বোঝার চেষ্টা করব। সংজ্ঞা মুখস্থ করারই বিষয়, সংজ্ঞা ফিল করার বিষয়, বোঝার বিষয়, এটা বুঝছি। এইবার এই জিনিসটাকে নিজের শব্দে যত রকমে গুছায় লেখা যায়, হ্যাঁ, যত বেশি বেশি গুছায় লেখবা তত বেশি স্ট্যান্ডার্ড শব্দ আসবে মুখ থেকে, সাজানো লাগবে। তাইলে ছন্দিত গতি, এটা বুঝতে গেলে আলটিমেটলি ছন্দিত গতি কাকে বলে? কোন বস্তুকণার গতিপথ যদি এরূপ হয় যে বস্তুকণাটা টোটাল পর্যায়কালের অর্ধেক সময় যেদিকে থাকবে, বাকি অর্ধেক সময় তার বিপরীতে অবস্থান করবে, এরূপ বস্তুকণার গতিকে আমরা বলতেছি ছন্দিত গতি। অর্থাৎ ছন্দিত গতি বা স্পন্দিত গতি একটা বিশেষ ধরনের পর্যাবৃত্ত গতি, যেই পর্যাবৃত্ত গতিটা আলটিমেটলি, এটাকে আমরা এদিক ওদিক গতিও বলতে পারি। এটা এদিক ওদিক গতিও বলতে পারি। কেন এদিক ওদিক গতি বলতেছি? এদিক ওদিক গতির ইংরেজিতে বলা হয় টু এন্ড ফ্রো মোশন। মানে কি? টু এন্ড ফ্রো মোশন মানে কি? বাংলা করলে এদিক ওদিকে আসতেছে। অর্থাৎ কোন একটা বস্তু কণা যদি এরূপ হয় যে সময়ের অর্ধেক সময়
কণাটা যেদিকে অবস্থান করবে বাকি অর্ধেক সময় কণাটা তার বিপরীত দিকে অবস্থান করে, এরূপ বস্তু কণার গতি। এর চিন্তা করতে পারো, যেখানে ধরো আমি ঠিক একটা মাঝখানে একটা ডটের লাইন টানলাম, বা আমরা মাঝখানে একটা, এখানে একটা মাঝখানে ধরো এটার একটা ছোট কমন পয়েন্ট আর কি, বা এত কষ্ট না করে আমরা ছোট একটা পয়েন্ট দিতে পারি, লাইক এখানে ছোট একটা সাম্যবিন্দু চিন্তা করতেছি। আমার এই যে একটা বল আছে না, এই বলটা সাম্যবিন্দুর সাপেক্ষে একবার ডানে বামে ডানে বামে ডানে বামে জিগজ্যাগ 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 করতেছে, তাহলে এই যে একটা কণা আছে না, এই কণার গতিটা আলটিমেটলি এটা কি গতি হবে? স্পন্দিত গতি হবে। কণাটা স্পন্দন দিচ্ছে এবং কণাটা একটা বিশেষ ছন্দ মেনে স্পন্দন দিচ্ছে। কিরকম ছন্দ? যে কণাটা টোটাল পর্যায়কালের, টোটাল স্পন্দনকালের একটা সময় যদি হাতের ডানে থাকে, একটা সময় হাতের বামে থাকার চেষ্টা করতেছে, তাহলে এরূপ ধরনের গতিকে আমরা বলতেছি স্পন্দন গতি। স্পন্দন গতি একটা বিশেষ ধরনের পর্যায়বৃত্ত গতি। কেন বিশেষ ধরনের পর্যায়বৃত্ত গতি? কারণ সময়ের সাথে সাথে গতিপথটা কি হচ্ছে? রিপিট হইতেছে। নির্দিষ্ট দিক থেকে নির্দিষ্ট সময় পর পর সে তার গতিপথটাকে রিপিটেডলি চালাচ্ছে, বাট সেটা ছন্দ মেনে তার পর্যায়বৃত্ততা অনুসরণ করতেছে, যে ছন্দটা হচ্ছে এদিক ওদিক ছন্দ। কণাটা টোটাল স্পন্দনকালের যতটুকু সময় ডানে কাটাচ্ছে ঠিক ততটুকু সময় তার বামেও কাটাচ্ছে, তাহলে এরূপ বস্তু কণার গতিকে আমরা বলতে পারি স্পন্দিত গতি। ঠিক আছে না? যেমন ভাইয়া সিম্পল ভাবে চিন্তা করতে পারেন, এটা পেন্ডুলামের কথা চিন্তা করে ফেলেন না। পেন্ডুলাম যদি কখনো দেখে না থাকো, লাইক এখানে একটা সুতার অগ্রপ্রান্তে একটা বস্তু ঝুলাই দিছো। এবার এই পেন্ডুলামটা টোকা দিয়ে দিলাম, পেন্ডুলামটা একবার হাতের ডানে উপরে সর্বোচ্চ বিন্দুতে উঠবে, নামতে 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 বামে সর্বোচ্চ বিন্দু উঠবে, অর্থাৎ পেন্ডুলামটা কি করবে? এরকম জিগ জ্যাক জিগ জ্যাক এরকম করতে থাকবে, ঠিক না? তাহলে এটা একটা পেন্ডুলাম হয়ে গেল। তাহলে এই পেন্ডুলামের এই গতিটা আলটিমেটলি কি গতি? স্পন্দিত গতি, ছন্দিত গতি। তো ছন্দিত গতির উদাহরণ হচ্ছে, এটি এক প্রকারের বিশেষ ধরনের পর্যাবৃত্তিক গতি। বিশেষ ধরনের পর্যায়ভিত্তিক গতি। মনে রাখো, সকল পর্যায়ভিত্তিক গতি কিন্তু স্পন্দিত গতি না, রাইট? যেমন ধরো মাথার উপর ফ্যান ঘুরতেছে, এটা শুধুমাত্র পর্যায়ভিত্তিক গতি, স্পন্দিত গতি না। হৃদস্পন্দন হচ্ছে, এটা স্পন্দিত গতি পাশাপাশি পর্যায়ভিত্তিক গতি। ওকে, তাহলে সকল স্পন্দিত গতি পর্যায়ভিত্তিক গতি হলেও সকল পর্যায়ভিত্তিক গতি স্পন্দিত গতি না। একটু অনুধাবনমূলক প্রশ্নের জন্য দেখে যাবেন। ওকে, আমি লিখতেছি না, জাস্ট লিখে যাবেন। এই স্পন্দিত গতিটার একটা বিশেষ ভার্সন হইতেছে সরল স্পন্দিত গতি বা সরল ছন্দিত গতি, যেটাকে এই চ্যাপ্টারে আমরা আগা টু গোড়া ভালো মতো স্টাডি করি। তাহলে ভাইয়া, স্পন্দিত গতি বা ছন্দিত গতির যে বিশেষ উদাহরণটা বলতে চাচ্ছেন, মানে ছন্দিত গতির একটা বিশেষ ফর্ম, সেটা হচ্ছে সরল ছন্দিত গতি। এটা কাকে বলে? সরল ছন্দিত গতি এটা কাকে বলে? সরল ছন্দিত গতিকে আমরা সংক্ষেপে ইংরেজিতে বলে থাকি সিম্পল হারমোনিক মোশন। এত বড় নামের একটা তো শর্ট ফর্ম দরকার, কারণ বারবার তো এত বড় উচ্চারণ করতে পারবো না। দ্যাটস ওয়াই এখন থেকে সম্পূর্ণ চ্যাপ্টার জুড়া আমরা সিম্পল হারমোনিক মোশনকে ডাকবো এস এইচ এম। ওকে, তো যারা দেখা গেছে যে আমাদের মধ্যে কেউ কেউ থাকবে লেকচার 1 স্কিপ করে লেকচার 2 তে এসে পড়বো, তারা হঠাৎ করে শুনে বলবো, কি রে, এসএচএম জিনিসটা কি? এসএচএম আলটিমেটলি কিছুই না ভাইয়া, সরল ছন্দিত গতি। সরল ছন্দিত গতি কাকে বলে? সরল ছন্দিত গতি একটি বিশেষ ধরনের ছন্দিত গতি, অর্থাৎ একটি বিশেষ ধরনের পর্যাবৃত্তিক গতি, যেটা স্পন্দন কালের মানে ছন্দতমাই না চলে। তো স্পন্দন কালের নির্দিষ্ট সময় হাতের ডানে থাকলে স্পন্দনকালের নির্দিষ্ট সময় যেদিকে থাকে, বাকি অর্ধেকটুকু সময় সে তার বিপরীতে অবস্থান করে। এরূপ বস্তু কণার গতি হচ্ছে আলটিমেটলি স্পন্দিত গতি। ফার্ক হচ্ছে বা ডিফারেন্স হচ্ছে, সে তার এই ছন্দটা একটা নির্দিষ্ট সরল রেখা বরাবর মেনে চলে। অর্থাৎ সর্বপ্রথম যে জিনিসটা আমি এখানে মেনে নিচ্ছি সেটা হচ্ছে স্পন্দিত গতি, সরল স্পন্দিত গতি এক ধরনের সরল রৈখিক গতি। অর্থাৎ এসএচএম রত কোন একটা বস্তুকে আমি কখন বলবো এটা এসএচএম করতেছে? তখন যখন বস্তু কণার গতিটা কি হবে? আলটিমেটলি সরল রৈখিক হবে। অর্থাৎ সর্বপ্রথম শর্ত হচ্ছে সরল রৈখিক গতি হবে, দেন দ্বিতীয় শর্ত হচ্ছে অবশ্যই পর্যাবৃত্তিক গতি হবে। হ্যাঁ, অবশ্যই এটা একটা পর্যাবৃত্তিক গতি, বুঝলাম, ঠিক আছে, কারণ নির্দিষ্ট সময় পর পর রিপিট হইতেছে, পর্যাবৃত্তিক গতি। এটা একটা ছন্দিত গতি, কারণ এটা এদিক ওদিক মোশন মেনে চলে, এদিক ওদিক গতি। ঠিক আছে, এগুলো সব মানা যায়। কোন একটা বস্তু কণার মধ্যে শুধুমাত্র পর্যাবৃত্তিক গতি থাকলে সেটা এসএচএম হবে না।
শূন্য একক বস্তুর মধ্যে শুধুমাত্র পর্যাবৃত্তিক গতি আছে, এদিক ওদিক গতি আছে, সেটা এসএচএম হবে না। সেটা এসএচএম হবে তখন যদি এটা সরলরৈখিক গতি হয়। অর্থাৎ অর্থাৎ আমার কাছে একটা পেন্ডুলাম আছে, কোন একটা সুতার অগ্রপ্রান্তে একটা বস্তুকে বেঁধে ঝুলাইয়া দিছি এবং একটা টোকা দিয়া দিছি। এই যে এটা সাম্যবিন্দু থেকে ঝুলতেছে, একবার দেখা যাচ্ছে সেই সর্বোচ্চ বিন্দুতে উঠবে, আর একবার দেখতেছে সে বিপরীত সর্বোচ্চ বিন্দু উঠবে। এত কষ্ট তো করা লাগে না, সিম্পল ভাবে একটা দোলনাকে অ্যানালাইসিস করেন না ভাইয়া। কোন একটা দোলনাকে তুমি যখন ধাক্কা দিয়ে ছেড়ে দাও, দেখা যাচ্ছে দোলনাটা নির্দিষ্ট সময় পর পর স্পন্দিত হচ্ছে। এটা এক ধরনের স্পন্দিত গতি, এক ধরনের পর্যাবৃত্তিক গতি, এদিক ওদিক মেনে চলতেছে, তাই স্পন্দিত গতি। বাট দোলনার গতি কিন্তু ভাই এসএচএম গত গতি না। এসএচএম রত কণার গতি, এসএচএম না দোলনার গতিটা। কেন রে ভাই? কারণ আলটিমেটলি এখানে ওর গতিপথটা দেখো, এই একটা হাফ বৃত্তাকার পথে চলতেছে। অর্থাৎ ওর যে গতিপথ এ বি সি ভাইয়া, এদিকে কিন্তু সে কোনো প্রকার লিনিয়ার মোশন মেনে চলতেছে না। দ্যাটস ওয়াই দোলনার গতি এসএচএম গতি না। আপনি যদি দোলনার পরিবর্তে কোন একটা স্প্রিং কে কল্পনা করেন, লাইক ধরুন এটা হচ্ছে কোন একটা দেয়াল, এই একটা দেয়াল আছে, এই দেয়ালের সাপেক্ষে আমি একটা স্প্রিং রে ভালো মতো বেঁধে রাখছি এখানে কোন একটা অবজেক্টের সাপেক্ষে। এই যে একটা অবজেক্ট আছে আমার কাছে, বর্তমানে স্প্রিংটা আমার রেস্টিং অবস্থায় আছে। অর্থাৎ যেই বিন্দুতে স্প্রিংতে কোনো প্রকার বস্তু না জুড়াইলে, স্প্রিং এ কোনো প্রকার বাহ্যিক বল প্রযুক্ত না হলে স্প্রিংটা যেভাবে রেস্টিং অবস্থায় থাকে, স্থির অবস্থা যেখানে থাকে সেটা হচ্ছে তার সাম্য অবস্থান, x is equal to 0 পজিশন। সেখানে আমরা মূলবিন্দু কল্পনা করি। এবার যখন এই স্প্রিংটারে তার স্বাভাবিক অবস্থায় আমি আন্দোলিত করে দেবো, স্প্রিংটা যখন আমি সংকুচিত করার চেষ্টা করব বা প্রসারিত করে ছেড়ে দিব, তখন স্প্রিংটা কি করবে? জিগজ্যাগ জিগজ্যাগ জিগজ্যাগ, অর্থাৎ স্প্রিংটা তার অবস্থানের সাপেক্ষে একবার প্রসারিত হবে, সংকুচিত হবে, প্রসারিত হবে, সংকুচিত হবে। অর্থাৎ স্প্রিং তার নিজ অবস্থানের সাপেক্ষে এক ধরনের পর্যাবৃত্তিক গতি দিবে, এক ধরনের স্পন্দিত গতি প্রদর্শন করবে, যে স্পন্দিত গতিটা এক ধরনের সরলরৈখিক ভাবে সংগঠিত হবে। অর্থাৎ স্প্রিং তার স্পন্দনটা নির্দিষ্ট সরল রেখা বরাবর করতেছে, তাহলে এই স্প্রিং এর গতিটা হচ্ছে এক ধরনের সরল ছন্দিত গতি, সিম্পল হারমোনিক মোশন। বুঝাইতে পারতেছি নি আমি আলটিমেটলি? সরল ছন্দিত গতি সম্পর্কে আইডিয়া না থাকলে তুমি এই গতির কি সমীকরণ নিয়ে কাজ করবে? তুমি তো গতিই বুঝো না। তুমি আলটিমেটলি x ইজ ইকুয়াল টু a sin ওমেগা টি মুখস্থ করলে তো হইব না, বুঝতে হইব। দোলনার গতি কি সরল ছন্দিত গতি না? কিন্তু ভাইয়া সিম্পল পেন্ডুলামের গতি কি সরলছন্দিত গতি? একটা বিশেষ কন্ডিশনে সিম্পল পেন্ডুলাম বা সরল দোলকের গতিকে এসএচএম গতি বলা যায়, বিশেষ কন্ডিশনে, সকল কন্ডিশনে না। ওকে, এটা স্প্রিং এর গতি। যেমন আমি যদি বলতে চাই সরল ছন্দিত গতির উদাহরণ কি, এক্সাম্পল স্প্রিং এর গতি। আর কি কোনো প্রকার উদাহরণ দিবেন না স্যার? দিব তো। স্প্রিং এর গতি ছাড়াও আমরা সরল ছন্দিত গতি দেখতে পাই। লাইক মনে করো, মনে করো তুমি পানিতে পানিতে করলা কি, একটা পানির বোতল বা ছোট একটা ফোম, যেটা পানিতে অর্ধ নিমজ্জিত অবস্থায় ভেসে আছে। লাইক চিন্তা করতে পারো, এখানে পানিতে কিছু পরিমাণে ধরো এই যে এবার রেখে দিলাম পানিতে একটা ছোট অবজেক্ট, পানির বোতল হইতে পারে, সেটা কিছু একটা হইতে পারে, যেটাকে তুমি এখানে অর্ধ নিমজ্জিত অবস্থায় রাখছো। থাকুক এটা। এইবার কিছুটা ডুবে আছে, কিছুটা ভেসে আছে। এইবার তুমি যদি এই পানিতে থাকা ভেসে থাকা বস্তুটাকে, এই অবজেক্টটাকে একবার নিচের দিকে টানো, ছেড়ে দাও, তাহলে কি হবে? তুমি তাকে জোর করে ডুবানোর চেষ্টা করলে না। যেই মুহূর্তে তুমি অবজেক্টটাকে ছেড়ে দিবে, অবজেক্টটা প্লববলের কারণে দ্রুত উপরে উঠে আসবে, একটু উপরের দিকে উঠে যাবে, দেন অবজেক্টটা পুনরায় গ্র্যাভিটির কারণে আবার নিচের দিকে আকর্ষিত হবে, আবার নিচে পড়বে, আবার কিছুটা উপরের দিকে উঠবে। অর্থাৎ এখানে এই যে একটা অবজেক্ট পানির মধ্যে একটা বোতল বা ভাসমান বস্তুকে টেনে ডুবিয়ে ছেড়ে দেওয়ার কারণে, প্লববলের কারণে একবার অবজেক্ট উপরে উঠতেছে, আবার ওজনের কারণে নিচে দিকে পড়তেছে, এই যে তার একটা মোশন, উঠতেছে নামতেছে, উঠতেছে নামতেছে। তাহলে এখানে এই অবজেক্টের গতিটা একটা কিসের গতি? সরল ছন্দিত গতি। কেন সরল ছন্দিত গতি? কারণ এই অবজেক্টের গতিটা সরল রৈখিক পথে স্পন্দিত হচ্ছে বা ছন্দিত হচ্ছে, ছন্দটা মেনে চলতেছে একটা নির্দিষ্ট সরল রেখা বরাবর। তাই এই অবজেক্টের গতি এক প্রকারের কি গতি? এসএসএম গত কণার গতি। ওকে, পানিতে ভেসে থাকা বস্তু, এটা এমসিকিউ কুমিল্লা বোর্ডের, যে পানিতে ভাসমান বস্তু এসএসএম করে কিনা? অবশ্যই করে। পানিতে ভাসমান বস্তুকে এসএসএম করে, অবশ্যই করে। একটা দোলনাকে এসএসএম করে না। একটা সরল দোলককে এসএসএম করে, করে যখন সরল দোলককে তুমি অল্প বিস্তারে দোলানোর চেষ্টা করবা।
দোলনার পরিবর্তে যদি আমি একটা সরল দোলককে কল্পনা করি, সরল দোলক যেটাকে তুমি স্বল্প বিস্তারে দোল দেওয়ার চেষ্টা করবা, 4 ডিগ্রি বিস্তারে দোল দেওয়ার চেষ্টা করবা, তখন সেই সরল দোলকটা একটা সরল ছন্দিত গতি মেনে চলবে। কি বলেন তানজিম ভাই, মাত্র দেখাইছেন এবিসি পথটা হইতেছে একটা বৃত্তাকার পথ। আরে ভাইয়া, বর্তমানে ভাইয়া যে চিত্রটা আঁকছি এখানে থিটা তো 4 ডিগ্রি নাই। প্রত্যেকটা প্রশ্নের উত্তর আছে আমার কাছে। কেন থিতার মান 4 ডিগ্রি হইলেই একটা সরল দোলক এসএচএম করবে, আদারওয়াইজ করবে না? এই প্রশ্নের উত্তর এই লেকচারের মধ্যে খুঁজবা, আমার কাছে পাবা তোমরা এই লেকচারের মধ্যে। কেন 4 ডিগ্রি? শোনো, সেকেন্ড কথা হচ্ছে, এই গতিপথটা কিন্তু এরকম উপবৃত্ত থাকবে না। চিন্তা করে দেখো, যখন 4 ডিগ্রি মোশনে থাকবে তখন বি এবং সি অলমোস্ট কাছাকাছি অবস্থানে থাকবে, অর্থাৎ তখন গতিটা না কাইন্ড অফ বি যেখানে, সি ঠিক তার পাশে, এ ঠিক তার পাশে, অর্থাৎ গতিপথটা অলমোস্ট একটা সরল রেখা বরাবর ঘটে। অর্থাৎ অত্যন্ত স্বল্প বিস্তারে, অত্যন্ত স্বল্প ব্যবধানে এ বি সি তিনটা অলমোস্ট স্ট্রেট লাইন হয়ে যায়, তখন বস্তুটা একদম জিগজ্যাগ জিগজ্যাগ করে। আমার হাতে যদি একটা শস্যলাকা দেখানোর চেষ্টা করি, দেখ ভাইয়া, এই শস্যলাকা আঘাত করছে, যে কাঁপতেছে, তুই কি বুঝতেছিস? তুই চোখে দেখতেছিস না, কিন্তু সে কিন্তু কাঁপতেছে। সে তার গতিপথে, আমি ধরতেছি বুঝতেছি, সে তার গতিপথ থেকে একবার একটু বামে সরে, একটু ডানে সরে, একটু বামে সরে, একটু ডানে সরে, তাহলে এই শস্যলাকার যেটা গতি, শস্যলাকার যেটা গতি, আলটিমেটলি এটা একটা কি ধরনের গতি? এসএসএম এর গতি। এটাকে বলা হয় শোষলাকা, টিউনিং ফর্ক। এটাকে আঘাত করলে এটা কম্পিত হয়। যেমন এই শোষলাকার কম্পন হচ্ছে আলটিমেটলি, দেখতে পাচ্ছ কিনা, 512 হার্জ। অর্থাৎ বেসিকলি এটা প্রতি সেকেন্ডে 512 বার কম্পিত হয়, বুঝতেছো? 1 সেকেন্ডে 512 বার কম্পিত হচ্ছে। এবং এটা চিন্তা করে একটা কম্পনে কতটা সময় নিতেছে, সেক্ষেত্রে 1/512 চিন্তা করে দেখো, প্রতি সেকেন্ডের মধ্যে সে একবার বামে যায়, ডানে যায়, অর্থাৎ এরকম জিগজ্যাগ 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 করতেছে। এবং এতটা স্বল্প বিস্তারে করতেছে যে আমার আর তোমার কাছে মনে হইতেছে এটা অলমোস্ট কি স্থির, অলমোস্ট স্থির, বুঝতেছো? তোমরা দেখতে পাইতেছো কিনা জানি না, আমি মাইকের কাছে নেওয়ার চেষ্টা করতেছি। আবার একটা সাউন্ড শুনতে পাবা, জানি না রেকর্ড হচ্ছে কিনা, না হইতে পারে জানি না। ওকে, চলো কনসেপ্ট আগাইতে থাকি। তো আলটিমেটলি এটা হচ্ছে সরল ছন্দিত গতি। তিনটা উদাহরণ হচ্ছে স্প্রিং এর গতি, পানিতে ভাসমান বস্তুর গতি, সরল বিশেষ শর্তে সরল দোলকের গতি, আমার সরল ছন্দিত গতি। পাশাপাশি আরেকটা যেটা দেখলাম সেটা হচ্ছে কোন একটা সুরশলাকার গতি। আজকে থেকে সুরশলাকা চিরমতো না, টেউনন ফোর্স চিরমতো, সুরশলাকা এসএসএম মতো কণা তৈরি করে, সুরশলাকার গতি। দেখা যাচ্ছে কিন্তু সুরশলাকা কিরকম হয় দেখতে, সুরশলাকার গতি। এগুলো হচ্ছে আলটিমেটলি কি রে ভাইয়া? সরল ছন্দিত গতি। তাহলে সরল ছন্দিত গতির যে বৈশিষ্ট্যগুলা, প্রথমত তারা সরল রৈখিক হবে, পর্যাবৃত্তিক গতি হবে, এদিক ওদিক গতি মেনে চলবে। আমি জানি তোমরা বইয়ে অনেক কিছু পড়ছো, ত্বরণ সরণের সমানুপাতিক, আমি এগুলো আনতে চাচ্ছি না, আমি একটু পরে আনতে চাচ্ছি, একটু আমাকে সুযোগ দাও। দেখো ভাইয়া, মেসেজের মতো কণার ক্ষেত্রে আমরা সরলচন্দ্রিত গতি বোঝার জন্য সবার প্রথমে যে জিনিসটাকে স্টাডি করতে পছন্দ করি সেটা হচ্ছে একটা স্প্রিং কে স্টাডি করব। অর্থাৎ সরল ছন্দিত গতিটাকে বুঝে ওঠার জন্য আমরা আদর্শ হিসেবে একটা স্প্রিং কে স্টাডি করতে চাচ্ছি, একটা স্প্রিং এর গতিপথ দেখতে চাচ্ছি। তো স্প্রিং এর বেলায় যে জিনিসটা দেখতেছি, আমরা স্প্রিং এর গতিপথ দেখবো, স্প্রিং এর গতি। এন্ড স্প্রিং এর যে কতিপয় রাশি আছে ভাই, যা যা হয় সব জিনিসপাতি আমরা কি করবো, স্টাডি করার চেষ্টা করবো। লাইক স্প্রিং এর দোলনকাল, একটা স্প্রিং এর স্প্রিং দ্রবক, জিনিসগুলো কি কি হয়ে থাকে, এতটুকু জিনিস আমাদের কাছে মোটামুটি ক্লিন হচ্ছে। যেটা স্প্রিং বা একটা রাবার, একটা স্প্রিং কিংবা একটা রাবারের ক্ষেত্রে আপনি যখন পুল করার চেষ্টা করেন, আমার এখানে একটা স্প্রিং আছে, ছবি, ছোট স্প্রিং দ্রবক বস্তুটা স্প্রিং, যে স্প্রিংটা এই ভিতরে রাখছি আমি, এবং এই স্প্রিংটার খেয়াল করে দেখবা এখানে দাগ কাটা আছে কিছু। স্প্রিংটা বর্তমানে সাম্য বিন্দুতে আছে, অর্থাৎ স্প্রিংটা বর্তমানে রেস্টিং অবস্থায় আছে। আমি যদি স্প্রিংটাকে প্রসারিত করার চেষ্টা করি, টেনে লম্বা করার চেষ্টা করি, যত বেশি প্রসারণ করব স্প্রিংটা তত বেশি পূর্বের অবস্থানে ফিরে যাওয়ার প্রবণতা দেখাবে। স্প্রিং কি ধরনের ম্যাটেরিয়াল? ইলাস্টিক ম্যাটেরিয়াল, স্থিতিস্থাপক বস্তু। যত বেশি প্রসারিত করবেন তার মধ্যে তত বেশি স্থিতিস্থাপকতার দরুন প্রত্যয়নী বল, বা যেটাকে আমরা বলি রিস্টোরিং ফোর্স, বা সিম্পল বাংলায় বলি ভাই ইলাস্টিক, মানে সিম্পল বাংলা মানে সিম্পল ওয়ার্ডে বলি ইলাস্টিক ফোর্স প্রডিউস হবে, স্থিতিস্থাপক বল তার মধ্যে তৈরি হবে। অর্থাৎ স্প্রিং এর ক্ষেত্রে তার প্রসারণের সাথে স্থিতিস্থাপক বলের পরিমাণ কি সমানুপাতিক। অল্প পরিমাণ প্রসারণ করলে অল্প পরিমাণ বল সৃষ্টি হয়, বেশি পরিমাণ প্রসারিত করলে বেশি পরিমাণে বল সৃষ্টি হয়। যত বেশি প্রসারিত করবেন, একটা রাবারকে যত টেনে ধরবেন
যত বেশি প্রসারণ তত বেশি প্রত্যয়নী বল বা স্থিতিস্থাপক বল তার মধ্যে সৃষ্টি হয়, ইলাস্টিক ফোর্স সৃষ্টি হয়। বাট এখানে প্রসারণের দিকটা হচ্ছে নিম্নমুখী, আমি এখানে তাকে টেনে, তার যে সরণ হচ্ছে স্প্রিং এর যে সরণটা হচ্ছে এটা নিম্নমুখী হচ্ছে, বাট তার মধ্যে ছেড়ে দিলে স্প্রিংটা উল্টা দিকে যাচ্ছে, অর্থাৎ তার মধ্যে যে ইলাস্টিক ফোর্সটা ক্রিয়েট হয় সেটা সরণের বিপরীত দিকে ক্রিয়েট হয়ে থাকে। তাহলে একটা স্প্রিং এর জন্য তার মধ্যে সৃষ্টি হওয়া প্রত্যয়নী বলের পরিমাণ বা স্থিতিস্থাপক বলের পরিমাণ তার সরণের সমানুপাতিক, তবে বিপরীতমুখী। অর্থাৎ সরণ যেই দিকে হয়, সরণ যদি বাহিরের দিকে হয় প্রসারিত করার চেষ্টা করো, প্রত্যয়নী বল ভিতরের দিকে হবে, স্প্রিংটা সংকুচিত হতে চাইবে। স্প্রিং কে তুমি স্কুইজ করার চেষ্টা করো, সংকুচিত করার চেষ্টা করো, সরণ যদি ভিতরমুখী হয় স্প্রিংটা তার বাইরের দিকে যাওয়ার চেষ্টা করে, অর্থাৎ স্প্রিং সবসময় উল্টা পথে কাজ করে, উল্টা পথে আচরণ করে। স্প্রিং এর জন্য বা যে কোনো ইলাস্টিক বস্তুর জন্য রাবারও চিন্তা করতে পারো, তারপর প্রত্যয়নী মোট বল বা স্থিতিস্থাপক মোট বল স্প্রিং এর সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী। বিপরীতমুখী বোঝানোর জন্য আমরা মাইনাস দিচ্ছি, অর্থাৎ বল যদি হয় ধনাত্মক দিকে, সরণ হবে তার বিপরীত ঋণাত্মক দিকে, একটা একটার অপোজিট। তাহলে এই সমানুপাতিক চিহ্নটা উঠাইলে আলটিমেটলি আমরা একটা কনস্ট্যান্ট পাচ্ছি, সেই কনস্ট্যান্টটাকে আমরা বলতেছি কে মাইনাস কে এক্স। এই সমানুপাতিক চিহ্নটা উঠাইলে যেটা কনস্ট্যান্ট পাই সেই কনস্ট্যান্টটাকে আমরা আলটিমেটলি বলতেছি কি রে ভাইয়া, সেটা আমরা বলতেছি যে স্প্রিং ধ্রুবক। এটাকে বলা হয়, এই কে এর পরিচয় হইতেছে, কে হচ্ছে এখানকার স্প্রিং ধ্রুবক। এই স্প্রিং ধ্রুবক নিয়ে আমাদের এই চ্যাপ্টারে প্রথম পরিচয় হলো স্প্রিং কনস্ট্যান্ট। স্প্রিং ধ্রুবকের একক কি হইতে পারে? স্প্রিং ধ্রুবকের একক খুব সিম্পল, কে ইকুয়ালস টু হইতেছে আলটিমেটলি আমার এফ বাই মাইনাস এক্স, অর্থাৎ নিউটন পার মিটার। কাকে বলে স্প্রিং ধ্রুবকের একক? স্প্রিং ধ্রুবক কাকে বলে সেটা এক্সপ্লেন করার জন্য চিন্তা করতে পারি, কোন একটা স্প্রিং এর একক পরিমাণ প্রসারণের জন্য, এক্স এর মান কত বলতেছি 1, একক পরিমাণ প্রসারণের জন্য তার সরণের বিপরীতে যতটুকু পরিমাণ প্রত্যয়নী বলের সৃষ্টি হয় তাকেই তার স্প্রিং ধ্রুবক বলে। ধরো আমার হাতে থাকা এই স্প্রিংটা খুবই সাদামাটা একটা স্প্রিং, আমি চাইলে এক আঙ্গুল দিয়ে টাইনা লম্বা করতে পারতেছি, বাট তোমরা জানো সকল স্প্রিং কিন্তু এটার মতো এতটা সহজ সরল বা এতটা মানে কম বলে টানা যাবে না। কিছু কিছু স্প্রিং থেকে অনেক বেশি পরিমাণ বল দ্বারা টানতে হয়, লাইক আমাদের বাসায় কিছু দোলনা থাকে, রাইট, আমরা যেটা বসি ওগুলার কোনাতে তো একটা স্প্রিং থাকে, রাইট, দোলনার জন্য একটা স্প্রিং এর দোলনা থাকে অনেকের বাসায়। অনেকের গাড়িতে দেখতে পাই আমরা এক ধরনের হাইড্রোলিক হিসাবে আমরা স্প্রিং ইউজ করে থাকি। অর্থাৎ অনেক ধরনের স্প্রিং আছে, প্রত্যেকটা স্প্রিং এর ভেদাভেদ সৃষ্টি হয় তার স্প্রিং ধ্রুবকের কারণে। তাহলে স্প্রিং ধ্রুবক জিনিসটা কি? যেমন আমার হাতে যে স্প্রিংটা ছিল, এটা স্প্রিং ধ্রুবক যদি হয় ধরো 10 নিউটন পার মিটার, মানে এই স্প্রিংটার প্রতি 1 মিটার প্রসারণের কারণে তার মধ্যে 10 নিউটন পরিমাণ স্থিতিস্থাপক বলের সৃষ্টি হবে। সরণের বিপরীতে বল বা কথাটা, তাহলে মাইনাসটা কি হয়ে যাবে, অ্যাবজর্ব হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ প্রতি একক প্রসারণের জন্য, প্রতি একক প্রসারণে, প্রতি একক প্রসারণে গতির বিপরীতে বা সরণের বিপরীতে, সরণের বিপরীতে যে পরিমাণ, যে পরিমাণ প্রত্যয়নী বলের সৃষ্টি হয়, প্রত্যয়নী বলের সৃষ্টি হয় বা ইলাস্টিক ফোর্সের সৃষ্টি হয়, ইলাস্টিক ফোর্স এর সৃষ্টি হয়, তাকে আমরা কি বলতেছি, স্প্রিং ধ্রুবক। তাহলে যদি কখনো প্রশ্ন করে বসে যে বলেন তো ভাইয়া কোন একটা স্প্রিং, কোন একটা স্প্রিং এর স্প্রিং ধ্রুবক 500 নিউটন পার মিটার বলতে কি বোঝায়, তুমি বলে দিবা স্প্রিংটির প্রতি একক প্রসারণের জন্য বা স্প্রিংটির 1 মিটার প্রসারণের জন্য স্প্রিং এর মধ্যে সরণের বিপরীতে 500 নিউটন পরিমাণ প্রত্যয়নী বল বা স্থিতিস্থাপক বলের সৃষ্টি হয়। স্প্রিং ধ্রুবক 500 নিউটন পার মিটার বলতে এটাই আমরা আলটিমেটলি কি বুঝতেছি, স্প্রিং ধ্রুবক কাকে বলে। ওকে, তাহলে আমাদের ইকুয়েশন হিসাবে আমরা এটা মাথায় রেখে দিব, f ইজ ইকুয়াল টু কি রে ভাইয়া, মাইনাস কে এক্স। ওকে, ফলাফল এটা মাথায় রাখিস, ঠিক আছে। তাহলে কে ইজ ইকুয়াল টু যে মাইনাস এফ বাই এক্স, একক হচ্ছে নিউটন পার মিটার, এগুলো একটু মাথায় রাখিস, একক হচ্ছে নিউটন পার মিটার। যেহেতু আমি ক্লাস নোট আপলোড করবো তাই একটু ছোট ছোট করে সাজানোর চেষ্টা করতেছি, আর কিছুই না। ওকে, স্প্রিং ধ্রুবক কে 500 নিউটন পার মিটার বলতে কি বোঝায়, একটু পাশে প্র্যাকটিস করবা। ওকে, বলতে বোঝায় কি বুঝো, দেখো
এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স, কোন একটা স্প্রিং এর যদি ভর আমার হাতে থাকে, যে স্প্রিংটা আছে, আমার মনে হয় এটা হাত থেকে ছাড়াই উচিত না, আমার রাইখে দেওয়া উচিত, বারবার দেখাই দিতেছে এই স্প্রিংটা একটা ভর আছে না, স্প্রিংটা যদি আমি টানি, তার মধ্যে একটা প্রত্যয়নী বল সৃষ্টি হবে, ইলাস্টিক ফোর্স, এটা এই বলের প্রভাবে স্প্রিংটা আবার আগের জায়গায় ফিরে যাবে, টানতেছি ছেড়ে দিচ্ছি, টানতেছি ছেড়ে দিলে সে আগের জায়গায় ফিরে যাচ্ছে, তার মধ্যে একটা বলের সৃষ্টি হচ্ছে, বল মানে আলটিমেটলি ভর ইনটু ত্বরণের গুণফলের সমান। স্প্রিং এর যদি ভর থাকে, স্প্রিং এর যদি মাস হয় এম, তাহলে তার উপর টোটাল ফোর্স এফ ইজ ইকুয়াল টু হচ্ছে ভর ইনটু ত্বরণের গুণফলের সমান, এম ইনটু এ। আমি যদি লিখতে চাই এফ ইকুয়ালস টু হচ্ছে এম এ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস কে এক্স, ঠান্ডা মাথায় ভাই একটা কথা বুঝিস, আমরা এখানে বলতে পারি এ ইকুয়ালস টু হইতাছে আমার মাইনাস কে বাই এম ইনটু এক্স। ভাইয়া কি বলতেছি, এম হচ্ছে স্প্রিং এর ভর, কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, কোনটা স্প্রিং এর ভর একটা ধ্রুব রাশি, কোনটা স্প্রিং এর ধ্রুবক, স্প্রিং ধ্রুবক নামের মধ্যে পরিচয়, সেও একটা কি ধ্রুব রাশি। তাহলে কোন স্প্রিং এর ত্বরণ তার সরণের সাথে এটা ধ্রুবক পদের গুণফলের মাধ্যমে কানেক্টেড আছে, মাইনাস ইনটু সাম কনস্ট্যান্ট ইনটু এক্স। আমরা যদি কনস্ট্যান্টটাকে উঠিয়ে দেই, তাহলে আমার এ প্রপোর্শনাল থাকতেছে মাইনাস এক্স, অর্থাৎ এটা খুবই জরুরি এবং পাওয়ারফুল একটা এমসিকিউ, সেটা হচ্ছে এসএসএম মতো কণার জন্য কিংবা স্প্রিং এর জন্য, এসএসএম মতো কণা স্প্রিং যেহেতু আলটিমেটলি এসএসএম এ করে থাকে, তাই আমি বলতে পারি স্প্রিং এর ত্বরণ তার সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী, অথবা এসএসএম মতো কণাটা বিগেস্ট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এসএসএম মতো কণার ত্বরণ তার সরণের সমানুপাতিক হয়ে থাকে কিন্তু বিপরীতমুখী হবে, অর্থাৎ এসএসএম মতো কণার ত্বরণ সর্বদাই সরণের সমানুপাতিক, ত্বরণ সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী, ত্বরণ সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী, ও বিপরীতমুখী। আমি জানি তোদের অনেকের মাথায় অনেক কিছু ঘুরতেছে, লাইক কেউ এখানে ওমেগা স্কয়ার এক্স বলতে চাচ্ছিস, যারা বলতে চাচ্ছিস থাম, যারা বলতে পারতেছিস না হোয়াট ইজ ওমেগা ম্যান আই ডোন্ট নো, ওকে, তারা সাধুবাদ, বেঁচে গেছিস। বিষয় হচ্ছে একটা জিনিসকে, একটা ব্যক্তিকে শেখানোর জন্য, ওই ব্যক্তি যদি জিরো নলেজে থাকে তার শেখানোর সুবিধা, ওই ব্যক্তি যদি হালকা নলেজে থাকে গ্যাঞ্জাম, ওই ব্যক্তি বারবার তার পূর্বের নলেজ রে বর্তমান লেকচারের সাথে মিলানোর চেষ্টা করতেছে, এটা কইরো না। লেট মি ফিনিশ ফার্স্ট, আমি এখানে ওমেগা কনিকম সব সিরিয়াল ওয়াইজ আনতেছি, কোনো চাপ নেই, একটু মনোযোগ দিয়ে দেখেন। তো ত্বরণ সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী, ল্যাসিসের কণার যে এটা পারফেক্ট যে বৈশিষ্ট্যটা হইলো সেটা কি রে ভাইয়া, ল্যাসিসের কণার ত্বরণ সর্বদাই সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী হয়ে পরিবর্তিত হবে, এই যে এটা মাথায় রেখে দিও। ওকে, ওকে, ত্বরণ সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। ওকে, ঠিক আছে, ঠিক আছে, সব মেনে নিচ্ছি। এইবার এখানে a ইজ ইকুয়াল টু আছে মাইনাস কে বাই এম এক্স, তাহলে এখানে যদি বলতে চাই কে কি ছিল রে, কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, এম হচ্ছে আলটিমেটলি স্প্রিং এর ভর, এটা একটা ধ্রুবক, এন্ড এই ধ্রুবকটার পরিচয় আমি এখন দিব না, এই ধ্রুবকটাকে আমরা একটু পরে ফাইন্ড করব, একটু পরে আমরা লেকচারের মাঝখানে এই ধ্রুবকটাকে ফাইন্ড করার চেষ্টা করব, ওকে, থাকুক। তো এখন আমরা এই যে f f is equal to minus kx পাইছি, f f equal m a equal to minus kx আছে, এই জিনিসটাকে নিয়ে না একটু কাজ করতে চাই, একটু এক্সপ্লেইন করতে চাই, জিনিসটাকে আমরা একটু বুঝতে চাই কিভাবে কাজ করে, সেটা বোঝার জন্য ধরো আমরা যদি একটু নেক্সট পেজে চলে যাই, মনে করেন কোন একটা এসএচএম মতো কণার ক্ষেত্রে, এসএচএম মতো কণার জন্য তার উপর প্রত্যয়নী বল f is equal to হচ্ছে মাইনাস kx এর সমান, সেক্ষেত্রে f equals to হচ্ছে ma equals to minus kx। ওকে ভাইয়া, এখানে একটু কথাবার্তা বলতে হয়। মনে করো কোন একটা বস্তুর ত্বরণ বলতে কি বুঝি, ত্বরণ বলতে বুঝি সময়ের সাথে সাথে বস্তুর বেগের পরিবর্তনের হার। আচ্ছা ঠিক আছে, তাহলে বেগ বলতে কি বুঝি, সময়ের সাথে বস্তুর সরণের পরিবর্তনের হার, বুঝতেছো তো আমার কথা। তাহলে কোন একটা বস্তু যদি সরণ দেওয়া থাকে, সরণ দেওয়া থাকে, যেহেতু আমরা সরণটাকে এক্স দ্বারাই রিপ্রেজেন্ট করছি এতক্ষণ দ্বারা, এস না এক্স দ্বারা রিপ্রেজেন্ট করছি, তাহলে সময়ের সাপেক্ষে বস্তুর সরণের পরিবর্তনের হারকে কি বলতেছি, বেগ, অর্থাৎ সময়ের সাথে সাথে বস্তুর সরণের পরিবর্তনের হারকে বেগ বলতেছি। তাহলে যদি সরণকে সময়ের রেসপেক্টে একবার অন্তরীকরণ করে দেই, ডি অফ ডিটি করে দেই, তাহলে আলটিমেটলি আমি কি পেয়ে যেতেছি বলতো ভাইয়া, বেগ পেয়ে যেতেছি, কারণ বেগ সময়ের সাথে সাথে সরণের পরিবর্তনের হার ছাড়া কিছুই না। তাই সরণকে যদি একবার সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করে দিতে পারি, তাহলে সময়ের সাপেক্ষে পরিবর্তন হার হার পেয়ে যাব, কার, সরণের পরিবর্তনের হার পেয়ে যাব, অর্থাৎ বেগ পেয়ে যাব। সেম ভাবে ত্বরণ যেহেতু সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার, তাহলে আমি যদি
ব্যাগরে একবার সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করি, ডি অফ ডিটি করি, তাহলে আমি সময়ের সাপেক্ষে ব্যাগের পরিবর্তনের হার মানে ত্বরণ পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে আমরা চাইলে এখানে সম্পর্কটা বুঝতে পারতেছি যে অ্যাকচুয়ালি ভি ইকুয়ালস টু হইতাছে আমার ভি ইকুয়ালস টু হইতাছে ভেলোসিটি ভি ইকুয়ালস হচ্ছে ডিএক্স বাই ডিটি, আর ত্বরণ এ ইকুয়ালস টু হচ্ছে ডিভি বাই ডিটি। ওকে, পারফেক্ট থাকুক। তোমাদের জন্য একটু আমি এক্সট্রা কথাও বলি, সেটা হচ্ছে যদি ত্বরণ রে রিভার্সে ব্যাগে পৌঁছাতে চাও, ব্যাগ থেকে ত্বরণে যাওয়ার জন্য অন্তরীকরণ করা লাগে, আর ত্বরণ থেকে ব্যাগে যাওয়ার জন্য যোগজীকরণ করা লাগে, ইন্টিগ্রেশন করা লাগে। ইন্টিগ্রেশন করলে আমরা ব্যাগে পৌঁছাতে পারি। ব্যাগ থেকে সরণে যাওয়ার জন্য আমাকে ইন্টিগ্রেশনের সাহায্য নিতে হয়। যারা জানো ভালো, আর যারা জানো না এত প্যানিক করার কিছু নাই, জীবন ছোট। যতটুকু শিখছো আলহামদুলিল্লাহ, যেটা শিখো না এটা বাধ্য শিখা লাগবে, কদিন পরে পাওয়া যাবে কোথাও না কোথাও একটা। তাহলে ভাইয়া দেখতো, আমরা এখানে বলতে পারি না এফ ইকুয়ালস টু এম এ, এর পরিবর্তে বলতে পারি এম ইনটু, যেহেতু ত্বরণ হচ্ছে সময়ের সাথে সাথে ব্যাগের পরিবর্তনের হার, তাহলে বলতে পারি ডিভি বাই ডিটি ইকুয়ালস টু হইতেছে মাইনাস কে এক্স। তাহলে এম ইনটু এই ডি অফ ডিটি, ত্বরণ মানে সময়ের সাপেক্ষে ব্যাগের পরিবর্তনের হার, ভি ভেলোসিটি, আর ভেলোসিটি মানে কি সময়ের সাথে সাথে সরণের পরিবর্তনের হার, তাহলে আমরা ভি এর জায়গায় বলতে পারি এটা হচ্ছে আবার সময়ের সাথে সাথে সরণের পরিবর্তনের হার ইকুয়ালস টু হচ্ছে মাইনাস কে এক্স। ওকে, পারফেক্ট। তাহলে আমরা যদি এমটাকে ওই পাশে পাঠিয়ে দিলে থাকতেছে ডি অফ ডিটি কয়বার আছে, দুইবার না, তাহলে বলতে পারি ডি স্কয়ার অফ ডিটি স্কয়ার ইনটু এক্স ইকুয়ালস টু মাইনাস কে বাই এম ইনটু এক্স। তাইলে বলতে পারি ডি স্কয়ার অফ ডিটি স্কয়ার এক্স প্লাস কে বাই এম ইনটু এক্স। এখানে কে এর পরিচয় দিতে গেলে কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, যেটা ধ্রুবরাশি, এম হচ্ছে স্প্রিং এর ভর, যেটা একটা ধ্রুবরাশি। দুইটা ধ্রুবরাশির অনুপাত আরেকটা ধ্রুবরাশি, সেটাকে আমরা প্রকাশ করে থাকি ওমেগা স্কয়ার দ্বারা, অর্থাৎ ওমেগা স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে কে বাই এম। তাহলে আমরা বলতে পারি এখানে যদি এই জায়গাটাতে রেখে দেই কে বাই এম এর জায়গায় ওমেগা স্কয়ার এক্স, তাহলে আমরা পাচ্ছি আলটিমেটলি ইকুয়েশনটা এরকম যে ডি স্কয়ার এক্স প্লাস ডিটি স্কয়ার, ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এক্স ইকুয়ালস টু হচ্ছে কি আলটিমেটলি কি থাকতেছে রে ভাইয়া, জিরো। এই যে একটা সমীকরণ দেখতে পাচ্ছ না, যেখানে সমীকরণে আমরা আহ একটা অন্তরীকরণ ফর্মুলা দেখতে পাচ্ছি, অর্থাৎ সময়ের সাপেক্ষে সরণের ডাবল ডেরিভেটিভ, দ্বিতীয়বার অন্তরীকরণ, পরপর দুইবার অন্তরীকরণ, পাশাপাশি ওমেগা স্কয়ার এক্স, এখানে ওমেগাকে বলা হইতেছে কৌণিক কম্পাঙ্ক। কৌণিক কম্পাঙ্ক জিনিসটা কি এটা পুরা ফুললি এক্সপ্লেইন করতেছি, একটু সাসপেন্স থাকুক, হ্যাঁ। কৌণিক কম্পাঙ্ক জিনিসটা থাকবো, যারা একদম লেকচারটা শুরু থেকে দেখতেছো তাদের উদ্দেশ্যে বলি, তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে ভাই কে বাই এম কে কেন ওমেগা স্কয়ারই বলা হলো, এটাকে চাইলে ওমেগা বলতে পারতেন, ওমেগা কিউবও বলতে পারতেন, বা ওমেগা পাওয়ার 4 ও বলতে পারতাম। এক্স্যাক্টলি ওমেগা স্কয়ার কেন বলছেন এটা একটু পরে উত্তর পাবা, যখন এসএসসি এর মতো কোনো ত্বরণের সমীকরণ আনবো তখন বুঝতে পারবা কেন এখানে আমার ওমেগা স্কয়ার বলা হয়েছে, উত্তরটা পাওয়া যাবে, সমস্যা নাই। কৌণিক কম্পাঙ্ক কাকে বলে উত্তরটা পাওয়া যাবে, একটু ধৈর্য। তাইলে ভাই বলতেছি, এই যে একটা সমীকরণ দেখতে পাচ্ছ ডি স্কয়ার এক্স ডিটি স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এক্স, এই সমীকরণটাকে বলা হয় এসএসএম রত কণার ব্যবকলনীয় সমীকরণ, ইংরেজিতে ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ এসএসএম। এসএসএম মূলত কণার ব্যবকলনীয় সমীকরণ নিয়ে এতক্ষণ পর্যন্ত তরজোর গবেষণা চালাইছি। যদি বলা হয় ব্যবকলনীয় সমীকরণটি ব্যাখ্যা করো বা ব্যবকলনীয় সমীকরণটি লিখো, তাহলে এইটা হইতেছে বক্সের সমীকরণ, এসএসএম মূলত কণার ব্যবকলনীয় সমীকরণ। ওকে, এই যে, এন্ড এটা হইতেছে দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ এসএসএম। পোলাপান তোমরা যখন 9-10 এ ছিলা তখন তোমরা দ্বিঘাত সমীকরণ সলভ করতে হায়ার ম্যাথে যায়, মনে আছে? এন্ড দ্বিঘাত সমীকরণ সলভ করে তোমরা আলটিমেটলি এক্স এর দুইটা ভ্যালু পাইতা, দুইটা রুট পাইতা। সেম ভাবে এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, এসএসএম মতো করার যে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, ব্যবকলনীয় সমীকরণ আছে, এই সমীকরণের একটা তাৎপর্য আছে, এটাকে সলভ করলেও কিছু না কিছু একটা বের হবেই। আমরা আসতেছি, তার আগে পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয় নিচের কোনটি এসএসএম মতো কণার ব্যবকলনীয় সমীকরণ, সরাসরি প্রশ্নের উত্তর। পরীক্ষা এক্সাম্পল দেওয়া হয়, কি কি দেওয়া হয় পরীক্ষা বলে, কোন একটা এসএসএম মতো কণার জন্য কোন একটা সমীকরণ এসএসএম মতো কণার সমীকরণ দেওয়া আছে, লাইক এরকম ডি স্কয়ার এক্স ডিটি স্কয়ার ডিটি স্কয়ার প্লাস দেওয়া আছে ধরো 25 x ইকুয়ালস টু 0। কোনটা এসএসএম মতো কণার ব্যবকলনের সমীকরণ দেওয়া আছে, সমীকরণ থেকে বলে কৌণিক কম্পাঙ্ক নির্ণয় করো।
কণাটির কৌণিক কম্পাঙ্ক কত, অর্থাৎ আমার কাছে কৌণিক কম্পাঙ্ক জানতে চাওয়া হয়, তা আমরা কিভাবে সলভ করব? তো আমরা তো জানি যে এসএসএমৃত কণার জন্য ডিফারেনশিয়াল সমীকরণ বা ব্যবকলনের সমীকরণটা হচ্ছে এরকম, ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এক্স ইকুয়ালস টু 0। এন্ড আদর্শ সমীকরণের সাথে এই সমীকরণটাকে কম্পেয়ার করলে বুঝতেই পারতেছি এখানে এক্স এর সহগ হচ্ছে ওমেগা স্কয়ার, তাহলে বলতে পারি কৌণিক কম্পাঙ্কের বর্গ ওমেগা স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 25, ওমেগা ইকুয়ালস টু হচ্ছে 5 রেডিয়ান পার সেকেন্ড। কি যে মজা লাগে না অঙ্কটি করতে। এন্ড সেম এই অঙ্কটাই নষ্ট হয়ে যাব, চেঞ্জ হয়ে যাব যখন এই সমীকরণটারে বলবো, সমীকরণটারে বলা হবে হালকা একটু পরিবর্তন করে দিবে, বলবে যে 5 এদিকে দিয়ে দেবে 1 to 5x। এইবার এই সমীকরণের কৌণিক কম্পাঙ্ক নির্ণয় করো। এন্ড তুমি খুব স্মুথলি ম্যাথ করতে যাবা এন্ড খুব সুন্দর মতো বলে দিবে ওমেগা স্কয়ার x এর মান 125, ওমেগার ভ্যালু আছে √125, অর্থাৎ 5√5। ম্যাথ ভুল হয়ে গেছে। কারণ মনে রাখবা এসএসএম মতো করার জন্য যদি ডিফারেনশিয়াল ইকুয়েশনে কাজ করতে হয় সেটাকে অবশ্যই স্ট্যান্ডার্ড ফর্মে আনবা, সেটাকে অবশ্যই ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ারের সহগটারে 1 বানায় নিতে হবে। অর্থাৎ সমীকরণের ক্ষেত্রে আমার মূল সমীকরণের পাশে কি কোনো 1 আছে না, কোনো কিছু আছে? সহগ কত 1 না? দ্যাটস ওয়াই এই সমীকরণের ফর্মে নিয়ে নেবা। যদি কোনো সহগে 5 10 অন্য কিছু থাকে সেটাকে অবশ্যই ভাগ করে কমায় নিতে হবে, আদর্শ আকারে কনভার্ট করতে হবে। বুঝতেছেন ভাইয়া? তাহলে সেই ক্ষেত্রে এই ম্যাথটার সলিউশন একটু চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে আমি বলতে পারি যে আমার এখানে ওমেগা স্কয়ারের ভ্যালু হইতেছে আলটিমেটলি 125/5 বা আগের মতো 25, এন্ড ওমেগার ভ্যালু এই ক্ষেত্রে 5 রেডিয়ান পার সেকেন্ডই থাকতেছে, কোনো চেঞ্জ হইতেছে না। ওকে, ছোট ছোট কথাবার্তা একটু চলি, একটু মেনে চলে ভালো হয়। ঠিক আছে, তো এই ছিল এসএস এর মতো করার যে ব্যবকলনীয় সমীকরণটা। এই ব্যবকলনীয় সমীকরণ নিয়ে আমরা চাইলে কি করতে পারি, কেন এই ব্যবকলনীয় সমীকরণটা আলটিমেটলি আমরা কাজে লাগাইতেছি। তো আমরা যদি এই জিনিসটাকে একটা পাশে রেখে দিতে পারি, ধরেন এটাকে ওকে থাক। মনে করো আমরা যখন ছিলাম, ছোট ছিলাম, সিস্টেম দ্বিঘাত সমীকরণ পড়তাম 9 10 এ যায়, যেটা দ্বিঘাত সমীকরণ ছিল সেই দ্বিঘাত সমীকরণে সলভ করলে লাস্টে এক্স এর একটা ভ্যালু পেতাম না। তাইলে আমাদের কাছে যদি যে ব্যবকলনীয় সমীকরণ আছে সেই ব্যবকলনীয় সমীকরণের সমাধান বের করি, অর্থাৎ ব্যবকলনীয় সমীকরণের সমাধান, তাহলে আমাদের কাছে যে ব্যবকলনীয় সমীকরণটা আছে দেখতে কিরকম রে, এরকম না কাইন্ড অফ, যে ডি স্কয়ার এক্স ডিটি স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এক্স, এটা হচ্ছে এসএস এর মতো করার ব্যবকলনীয় সমীকরণ। এই সমীকরণটারে সলভ করলেও কিছু না কিছু সমীকরণ তো বের হয়ে আসবে, কিছু না কিছু বের হয়ে আসবে, লাইক এই সমীকরণে একটা সমাধান আসবে, এক্স এর একটা ভ্যালু আসবে, রাইট? তো আমরা এটাকে সলভ করার চেষ্টা করব। তার আগে একটু ক্যাপশন করে নেই, ব্যবকলনীয় সমীকরণের সমাধান, ব্যবকলনীয় ব্যবকলনীয় সমীকরণের সমাধান। নোট রাখতেছি যাতে স্টুডেন্ট যারা নোট পড়বা তোমাদের যদি একটু হেল্প হয়, দ্যাটস ওয়াই একটু একটু নোট করে করে আগানো ভালো, পোলাপানের যেমনি সুবিধা হয় আর কি। ওকে, একটু মনোযোগ দাও। এই যে একটা অ্যাসিডের মতো কোনো সমীকরণ আছে এটাকে সলভ করতে হবে। এটাকে সলভ করার জন্য বিশাল একটা উপায় আছে, আমরা চাইলে এটাকে সলভ করতে পারি, এটা বলতে পারি সমাধান করে। সমাধান করলে এক্স এর কিছু একটা আসবে, এক্স এর মান যেটা আসবে সেটা আলটিমেটলি কি নির্দেশ করে? ব্যবকলনীয় সমীকরণে মূলত আমরা সময়ের সাপেক্ষে সরণের পরপর দুইবার অন্তরীকরণ দেখতে পাচ্ছিলাম। আমরা যখন 9 10 এ দ্বিঘাত সমীকরণ নিয়ে কাজ করতাম, কোনটা দ্বিঘাত সমীকরণ থাকে, ধরো কোনো একটা দ্বিঘাত সমীকরণ ax স্কয়ার প্লাস bx প্লাস c, সেটাকে সলভ করলে আমরা x এর একটা ভ্যালু পাইতাম, একটা না দুইটা ভ্যালু পাইতাম। সেক্ষেত্রে আমরা x এর ভ্যালুগুলো বলতাম দ্বিঘাত সমীকরণের মূল বা সমাধান। সেম ভাবে এই যে একটা সমীকরণ আছে এটা হচ্ছে ব্যবকলনীয় সমীকরণ, কারণ ডিফারেনশিয়াল রূপ আছে, এখানে সরণকে সময়ের সাপেক্ষে পরপর দুইবার অন্তরীকরণ করা হচ্ছে, ডিফারেন্সিয়েশনের সাহায্য নিছে। তাহলে যে ডিফারেনশিয়াল যে ইকুয়েশনটা বা ব্যবকলনীয় যে সমীকরণটা আছে এই সমীকরণটাকে সলভ করলেও আমরা এক্স এর একটা কিছু না কিছুটা ভ্যালু আসবে। এখানে এক্স আলটিমেটলি আমার এসএসএম মতো কণার সরণকে নির্দেশ করতেছে। অর্থাৎ আমি যদি এসএসএম মতো কণার এই ব্যবকলনীয় সমীকরণটাকে সমাধান করি তাহলে আলটিমেটলি আমি একটা এসএসএম মতো কণার এক্স এর মানটা পেয়ে যাবো বা সরণের সমীকরণটা পেয়ে যাবো, আর কিছুই না। তো আমি এখানে চাইলে সুন্দর মতো সরণের সমীকরণটা নিয়ে আসতে পারি, চাইলে খুব সুন্দর মতো নিয়ে আসতে পারি।
প্যাসেজের মতো কোনো সরণের যে সমীকরণটা থাকে x ইকুয়ালস টু হইতেছে বেসিক্যালি এটা হচ্ছে এরকম a sin ওমেগা টি প্লাস ডেল্টা। মনে রাখবা পোলাপান, আমি চাইলে এই সমীকরণটাকে সম্পূর্ণরূপে সমাধানটা দেখাতে পারি, বাট এই মুহূর্তে এটা রিলেভেন্ট মনে হচ্ছে না। তাই শুধু শুধু আমি তোমাকে সেদিকে নিচ্ছি না, জাস্ট এইটুকুই। কারোর যদি ইন্টারেস্ট থাকে সে চাইলে অবশ্যই বইটা একবার দেখতে পারো, বইয়ের সলভ দেখলে বুঝবা। স্টিল যদি কারোর কোয়েরি থাকে আমাকে জানাও, আমি সলভ বুঝাই দিব, সমস্যা নেই। তাহলে এই যে একটা সমীকরণ দেখতে পাওয়া যাচ্ছে, হঠাৎ করে যে নাজির হয়েছে না সমীকরণটা, এই সমীকরণ আলটিমেটলি কি? এই সমীকরণের পরিচয় হচ্ছে, এটা হচ্ছে এসএস এর মতো কণার সরণের রাশিমালা। এটা হচ্ছে সরণের রাশিমালা। কোন একটা এসএস এর মতো কণার সময়ের সাথে সাথে সময়ের সাথে সাথে তার সরণের মান কিভাবে পরিবর্তিত হয় তাকে আমরা বলি এসএস এর মতো কণার সেই রাশিমালার সাপেক্ষে এক্সপ্লেন করা হয়। মনে রাখবা, এসএস এর মতো কণার জন্য সরণের সর্বোচ্চ যে ভ্যালু, সেই সর্বোচ্চ মানটাকে আমরা বলি আলটিমেটলি এটা কি? এটা হইতেছে বিস্তার। সরণের সর্বোচ্চ মানকে আমরা বলি তার বিস্তার, অর্থাৎ সর্বোচ্চ সরণ বা এটারে আমরা বলতেছি বিস্তার। একটু সময় নেবেন, এটা আমরা বলি বিস্তার বিন্দু। অথবা এই যে সাইনের মধ্যে যে অংশটা আছে না, এই সাইনের মধ্যে থাকে পুরা পাটটারে আমরা একসাথে বলি টি সময় পর দশা। টি সময় পর দশা। দশা কাকে বলে? দশা হচ্ছে এসএস এর মধ্যে কোনো একটা কণার কোনো একটা নির্দিষ্ট মুহূর্তের অবস্থা, বেগ, ত্বরণ, সরণ একসাথে আমরা বলি দশা বা অবস্থা। তাহলে পুরা সম্পূর্ণ দশাটা বোঝানো হয় সাইনের মধ্যে থাকে ওমেগা টি প্লাস ডেল্টা দ্বারা। এন্ড শুধুমাত্র ডেল্টাটা রিপ্রেজেন্ট করে এখানে টি ইকুয়াল টু 0 সেকেন্ডে দশা। টি ইকুয়াল টু 0 সেকেন্ড সময়ে দশা, বা আমরা বেসিক্যালি এটা বলতে পারি আদি দশা, বা আমরা এটা বলি ইনিশিয়াল ফেজ, আদি দশা। তো এসএস এর মতো করার জন্য যে সরণের সমীকরণটা আছে x a sin ওমেগা t প্লাস ডেল্টা, এখানে a হচ্ছে সর্বোচ্চ সরণ, ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। কাকে বলে এক্সপ্লেইন আছে অবশ্যই, বলতেছি কোথা থেকে আছে। ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, ডেল হচ্ছে t ইকুয়াল টু 0 সেকেন্ড সময়ের দশা, বা এটাকে আমরা বলি আদি দশা। বুঝতেছো ভাইয়া? তাহলে আমরা যে একটা সুন্দর মতো অ্যানিমেশন দেখার চেষ্টা করি, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করি। এই যেটা স্প্রিং আছে তো করতেছে যে সিম্পল হারমোনিক মোশন দিচ্ছে, স্প্রিংটা নিজ অবস্থান সাপেক্ষে প্রসারিত সংকুচিত প্রসারিত সংকোচ, অর্থাৎ এই যে একটা স্প্রিং এর গতি, আলটিমেটলি এটা কিসের গতি? এটা সরল ছন্দিত গতি। আচ্ছা, আমরা এখানে পাশে আরেকটা স্প্রিং রে দেখতে চাচ্ছি। ধরো আমার এখানে একটা স্প্রিং আছে, অনেক কিছু একসাথে থাকলে হিজিবিজি লাগবে তোমাদের কাছে সব। আলটিমেটলি একটু চিন্তা করে দেখো ভাইয়া, আমার কাছে, আমি যদি এটা রান করি, পজ, এই যে একটা স্প্রিং রাখছি, রাইট? দেখতে পাচ্ছ এটা স্প্রিং। স্প্রিংটা ঠিক বর্তমানে যে অবস্থানে আছে, সেটা হচ্ছে স্প্রিংটা আলটিমেটলি বর্তমানে যে অবস্থানে আছে এটা হচ্ছে সাম্য অবস্থা, x ইজ ইকুয়াল টু 0 পজিশনে আছে। স্প্রিংটা স্থির অবস্থায় আছে। এবার যদি স্প্রিংটারে আমি আন্দোলিত করি, অর্থাৎ যদি টেনে ছেড়ে দেই, যেমন যদি খেয়াল করে দেখো আমি স্প্রিংটা কিন্তু টেনে ছেড়ে দিয়েছিলাম, মনে আছে? স্প্রিংটা কিন্তু আমার শুরুতে x ইজ ইকুয়াল টু 0 ছিল না, ম্যাক্সে ছিল। সেখান থেকে আমি এটা রান করে পজ করছি, অর্থাৎ স্প্রিংটাকে আমি প্রসারিত করে ছেড়ে দিয়েছি। এই প্রসারিত করে ছেড়ে দিলে স্প্রিংটা ধরো আমি টানছি, ছেড়ে দিলে এই যে প্রসারিত করছি না, প্রসারিত করার সাথে সাথে স্প্রিংটা কি হবে? আবার সংকুচিত হতে চাইবে, কারণ প্রসারণের বিপরীতে প্রত্যয়নী বল আছে, স্প্রিংটা সংকুচিত চাইবে। সংকুচিত হইতে 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 আবার যখন খুব বেশি পরিমাণ সংকুচিত হয়ে যাবে, তখন এটা পুনরায় নিজেকে প্রসারিত করতে চাইবে। একটু বেশি প্রসারিত হয়ে গেলে আবার সংকুচিত করতে চাইবে। অর্থাৎ স্প্রিং এর যে একটা গতি তুমি এখানে দেখতে পাবা, এই যে এরকম জিগ জ্যাগ, জিগ জ্যাগ গতি দেখতে পাচ্ছ। তো স্প্রিংটা তার নিজ অবস্থানের সাপেক্ষে ডানে যাচ্ছে, বামে আসতেছে। এটা এক ধরনের পর্যাবৃত্ত গতি না? সময়ের সাথে সাথে রিপিট হইতেছে না? তাহলে এটা একটা বিশেষ ধরনের পর্যাবৃত্ত গতি, যেটা নির্দিষ্ট ছন্দ মেনে চলতেছে নির্দিষ্ট সরল রেখা বরাবর। তাই স্প্রিং এর গতি এক ধরনের সরল ছন্দিত গতি। এই স্প্রিং এর গতির মধ্যে যেটা মনোযোগ দিয়ে দেখো, সাম্যাবস্থানের সাপেক্ষে সাম্যাবস্থানের সাপেক্ষে সর্বোচ্চ যে দূরত্ব, সর্বোচ্চ যে সরণটা না আছে, এই সরণটাকে আমরা আলটিমেটলি বলতেছি বিস্তার বা অ্যামপ্লিটিউড। এখানে যদি x is equal to 0 হয়, এই জায়গাতে x max টা আমরা বলি বিস্তার বা অ্যামপ্লিটিউড a বলি। তো একটা নির্দিষ্ট বিন্দুতে ধরো এই একটা অবস্থান, এটা আমি যদি পজ করি, পজ, থেমে যা। আচ্ছা, এখানে এটা মাউস নিতে হবে। ধরো নিশ্চয় মধ্যে এটা পজ করলাম, থাম। এই যে পজড অবস্থায় থামছে না, এই মুহূর্তে এই স্প্রিং এর কোন গতির সাম্যক অবস্থায় এই মুহূর্তে স্প্রিংটার ব্যাগ কত,
ত্বরণ কত, এটা কোন অবস্থায় আছে, এই সবগুলো জিনিস বোঝার জন্য কি নিয়ে আলোচনা করতে হয়? দশা নিয়ে আলোচনা করতে হয়। কোন একটা নির্দিষ্ট মুহূর্তে স্প্রিং এর গতির প্রকৃতি, বেগ, ত্বরণ, সরণ সবকিছুর একত্রে আমরা কি বলি? তার দশা। বুঝতেছো না? আলটিমেটলি মনে রাখবা, কোন একটা স্প্রিং যদি সাম্য বিন্দু থেকে যাত্রা শুরু করে, তার আদি দশা t = 0 তে আদি দশা হচ্ছে 0 ডিগ্রি। সে যদি তার এই সর্বোচ্চ অবস্থান বা সর্বোচ্চ প্রসারণ বিন্দু বা বিস্তার বিন্দুতে যাত্রা শুরু করে, তখন তার আদি দশা ডেল এর মান হয়ে যায় 90 ডিগ্রি, অর্থাৎ সে সর্বোচ্চ বিন্দুতে আছে। সেক্ষেত্রে আমরা আদি দশা বলে থাকি 90 ডিগ্রি। বুঝতেছো? আচ্ছা, তো এই যেটা স্প্রিং, এটা নিয়ে অনেক কথাবার্তা আছে, এখানে অনেক কিছু বোঝাবো আমি। এই স্প্রিং এইটারও ধীরে ধীরে অনেক কাজ করবো আমরা। আমরা এই জিনিসটাকে এই সমীকরণটার একটু সামনের দিকে নেওয়ার চেষ্টা করি। অর্থাৎ এসএচ এর মতো করার যে সরণ ছিল, এই সরণটাকে একটু সামনের দিকে নিয়ে যাই। তো আমাদের এখনকার যে টপিক, এসএচএম এর এসএইচএম এর ত্বরণ, সরণ ও বেগ, এই তিনটা জিনিসকে এক্সপ্লেইন করা হচ্ছে আমাদের উদ্দেশ্য। এখন মূলত কণার সরণের সমীকরণ থেকে যে জিনিসটা আমরা জানতে পারছি, সেটা হচ্ছে x a sin ওমেগা টি প্লাস ডেল্টা, যেখানে a হচ্ছে কণাটির সর্বোচ্চ বিস্তার, ওমেগা হচ্ছে কণাটির কৌণিক কম্পাঙ্ক, এন্ড ডেল হচ্ছে কণাটির t = 0 সেকেন্ড সময়ে দশা, আদি থাকা কণাটির দশা। এই কণাটার সরণের সমীকরণ থেকে চাইলে আমরা বেসিক্যালি কণাটার ব্যাগের সমীকরণটা নিয়ে আসতে পারি, ব্যাগ আনতে পারি, ত্বরণ আনতে পারি, দেন আমরা অ্যানালাইসিস করতে পারি কখন ব্যাগ কি হচ্ছে, কখন সরণের সাথে সাথে ব্যাগ কিভাবে পরিবর্তিত হচ্ছে, ত্বরণ কিভাবে পরিবর্তিত হচ্ছে দেখা যেতে পারে। তাহলে আমরা যদি এই সরণের সমীকরণটারে সময়ের সাপেক্ষে একবার অন্তরীকরণ করে দেই, dx/dt করে দেই, তাহলে আমি কি পাই যাবো? আলটিমেটলি তার ব্যাগ পাওয়া যাবো না? তাহলে ব্যাগ খোঁজার জন্য আপনি সময়ের রেসপেক্টে সরণকে একবার অন্তরীকরণ করেন, কারণ সময়ের সাপেক্ষে ব্যাগের সরণের পরিবর্তনের হারকে আমরা কি বলে থাকি? ব্যাগ। তাহলে d/dt ইনটু এখানে আমাদের অন্তরীকরণে কি থাকতেছে? থাকতেছে a sin ওমেগা টি প্লাস ডেল্টা। একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে বিস্তার হচ্ছে সরণের সর্বোচ্চ মান। কোনো কিছুর সর্বোচ্চ মান সর্বদা একটা ধ্রুবক রাশি, ফিক্সড ভ্যালু। তাহলে এখানে t এর সাপেক্ষে এই বিস্তার বিন্দুটা কি হয়ে বের হয়ে আসবে? d/dt ইনটু কি থাকতেছে? sin ওমেগা টি প্লাস ডেল্টা। ওকে, আচ্ছা, আমি যখন অন্তরীকরণ করি, t এর সাপেক্ষে অন্তরীকরণ করলে sin এর অন্তরীকরণ হয়ে যাবে কি আলটিমেটলি cos ভিতরে থাকা ওমেগা টি প্লাস ডেল্টা থাকুক, টি এর সহগ হিসেবে ওমেগাটা সামনে বের হয়ে আসবে, a ওমেগা cos ওমেগা টি প্লাস ডেল্টা। বুঝতেছো তো না? এটা হচ্ছে কি আলটিমেটলি বেগের মান। তো বেগের রাশিমালার চাইলে আমরা একটু পরিবর্তন করতে পারি, বইয়ের সাথে মিল রেখে আমরা বলতে পারি এটারে চাইলে যে ওমেগাটা বাইরে থাকলে রুট ওভার a cos ওমেগা টি প্লাস ডেল্টাটা চাইলে বলতে পারি a স্কয়ার cos স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, কারণ আমরা সরণের সাথে বেগের সমীকরণ জানতে চাচ্ছি। বেগটা সরণের সাথে সাথে কেমনে চেঞ্জ হয় সেটা আমরা খুঁজতে চাচ্ছি। দ্যাটস ওয়াই আমরা সমীকরণে x আনবো। x আনার জন্য কি করতে পারি? cos স্কয়ার থিটারে বলতে পারি 1 - sin স্কয়ার থিটা, অর্থাৎ চাইলে এটারে বলা যায় এভাবে যে a স্কয়ার মাইনাস a sin ওমেগা টি প্লাস ডেল্টা হোল স্কয়ার বলা যেতে পারে। এখানে a sin ওমেগা টি প্লাস ডেল্টা, এইটা পুরোটাকে আলটিমেটলি সরণের রাশিমালা না? তাহলে আমরা a sin ওমেগা টি প্লাস ডেল্টা জায়গায় কি সরণ x কে বসাইতে পারি না? তাহলে আলটিমেটলি সেই ক্ষেত্রে আমার বেগ হয়ে যেতেছে ওমেগা রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। অর্থাৎ এসএচএম মূলত কণার যেটা বেগের রাশিমালা আছে, সেই বেগ v ইকুয়াল টু হইতাছে ওমেগা রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। এটা হচ্ছে এসএচএম মতো কণার ব্যাগ। ওকে, তাহলে এটাকে আমরা উপরে বক্স না করে আমরা নিচেই বক্স করতে পারি সুন্দর মতো। এটা হচ্ছে ব্যাগ ভি ইকুয়ালস টু হচ্ছে এসএচএম মতো কণার ব্যাগ হচ্ছে ওমেগা রুট এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, মাথায় রাখি। এটা খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা মাথায় রাখার চেষ্টা করো। এই ফর্মুলা থেকে কোনো কিছু এখনো বোঝা হয়ে ওঠে নাই, বুঝো নাই তোমরা এখনো, এটা একটু বুঝতে হবে। ঠান্ডা মাথায় দেখো তো, এই ব্যাগটাকে অ্যানালাইসিস করলে কি দেখতে পাচ্ছি আমরা ব্যাগের সমীকরণ থেকে? যে এক্স এর সাথে সাথে ভি এর মান কেমনে পরিবর্তিত হচ্ছে? যখন তুমি সাম্য বিন্দুতে থাকো, অর্থাৎ যখন তুমি সাম্য বিন্দুতে থাকো, তার মানে সাম্য বিন্দু মানে কি রে? সাম্য বিন্দু মানে হচ্ছে ঠিক তুমি যখন এক্স ইকুয়াল টু 0 পজিশনে থাকো, এই অবস্থানে থাকো, তখন ব্যাগের মানটা কি দেখাচ্ছে? তখন ব্যাগের মানটা দেখাইতেছে আলটিমেটলি এক্স ইকুয়াল টু 0 তে আমার ভি ইকুয়াল টু কি দেখাচ্ছে রে? ওমেগা রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স এর মান 0 স্কয়ার। ভি এর মান হচ্ছে এ ওমেগা সমান রুট করলে প্লাস মাইনাস এ ওমেগা সমান, যেহেতু গতির দিক দুইটা হইতে পারে,
প্লাস মাইনাস এই ওমেগা বলবা তোমরা, কারণ সে যদি ডান পাশ থেকে আসে এক্স ইজ ইকুয়াল টু জিরোতে, কণাটা বামেও যেতে পারে। যদি দেখো এই অবস্থায় কণাটা ডানের থেকে শূন্যতে আসলো, এটা দিক দিকে বামে, কণাটা বাম থেকে ডানে শূন্যতে আসলো, কণাটা দিক দিকে ডানে, অর্থাৎ কণাটা বামেও যেতে পারে ডানেও যেতে পারে, বামেও যেতে পারে ডানেও যেতে পারে। দ্যাটস ওয়াই আমরা কি করছি এখানে, আমরা করছি যে এখানে প্লাস মাইনাস এ ওমেগা রাখছি। এই যে ভি ইজ ইকুয়াল টু ওমেগা রুট এক্স মানে এক্স স্কোয়ার, এটাতে এক্স এর মান শূন্য বসলে যে ব্যাগের মানটা পাইতেছি, এটা ব্যাগের সর্বাধিক মান, সর্বোচ্চ মান। অর্থাৎ বলতে পারি সাম্য অবস্থায় এসএসএম মতো কণার ব্যাগ সর্বাধিক থাকে, ম্যাক্স থাকে, ভি ম্যাক্স হয়ে যায়, এবং সর্বাধিক ব্যাগের মান হচ্ছে এ ওমেগা প্লাস মাইনাস এ ওমেগা বা এ ওমেগা। সর্বাধিক ব্যাগের মান হচ্ছে এ ওমেগা। এসএসএম মতো কণার ব্যাগ তার সাম্য বিন্দুতে সবচেয়ে বেশি থাকে। তাহলে স্প্রিং রে যদি তুমি এখানে এভাবে রান করে দাও, স্প্রিংটা যদি তার নিজ অবস্থানের সাপেক্ষে অসিলেট করতে থাকে, এই এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে স্প্রিংটা সবচেয়ে বেশি বেগ অর্জন করে ফেলবে, এবং এক্স ইজ ইকুয়াল টু সর্বোচ্চ মানে এ পজিশন মানে বিস্তার পজিশনে স্প্রিংটা কিরকম বেগ অর্জন করবে বলতো ভাইয়া? তো কঠিন কিছু না। তাহলে আমরা বলতে পারি সর্বোচ্চ বিন্দুতে বেগ মানে কি রে? সর্বোচ্চ বিন্দুতে এক্স ইজ ইকুয়াল টু কি? বিস্তারের সমান। সেক্ষেত্রে ভি ইকুয়াল টু থাকতেছে ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, অর্থাৎ 0। তার মানে এসএসএম মতো কণার জন্য সাম্য বিন্দুতে বেগ সর্বোচ্চ, সর্বোচ্চ বিন্দুতে বেগ শূন্য। এসএসএম মতো কণার ক্ষেত্রে বিষয়টা এইভাবে চেঞ্জ হইতেছে, এবং আসলেই তো তাই দেখতে পাচ্ছি। এই স্প্রিংটা যখন আমরা রান করতেছি, স্প্রিংটা যেন সর্বোচ্চ বিন্দুতে একটু থাইমা যায়, থামে, আবার যে কিছুক্ষণের জন্য, কিছুক্ষণের জন্য পজ নেয়, একটু থামে, দেখো ম্যাক্স যে একটু থামে, আবার পজিটিভ ম্যাক্স তো একটু থামে, নেগেটিভ ম্যাক্স তো একটু থামে, মাঝখানে এক্স ইকুয়াল টু 0 অবস্থানে কোনো থামানি নাই, ডিরেক্ট চলতে থাকে। অর্থাৎ এক্স এর মতো কণাটা এই দুইটা ম্যাক্স পজিশনে কণাটার ব্যাগের মান কত হয়ে যায়? শূন্য হয়ে যায়। ঠিক মধ্য পজিশনে মাঝখানের অবস্থানে ব্যাগের মানটা কি হয়ে যায়? সর্বাধিক হয়ে যায়, সর্বোচ্চ হয়ে যায়। ওকে, তাহলে এই জিনিসটা মাথায় রাখবা, এই জিনিসটা এভাবে প্লট করে দাও, প্রয়োজনে প্রয়োজনে এভাবে একটা চিত্র এঁকে দাও, একটা চিত্র আঁকো, এভাবে মাথায় রাখো, কারণ পরীক্ষায় তো তুমি এরকম অ্যানিমেশন পাবা না। কি করতে হবে পরীক্ষার জন্য? সেক্ষেত্রে ছোট একটা লেখা বা একটা গ্রাফ এটা অনেক হেল্প করে। সেটা হচ্ছে কি, মধ্য অবস্থানে ব্যাগের মান কত রে ভাইয়া? ভি ম্যাক্স হয়, মধ্য অবস্থানে ব্যাগ হয়ে যায় এ ওমেগা, সর্বাধিক অবস্থানে ব্যাগ কি হয়ে যায় রে ভাইয়া? শূন্য হয়ে যায়, ম্যাক্সিমাম পজিশনে ব্যাগ হয়ে যায় 0, এন ভি ইকুয়াল টু 0। ওকে, এইবার যদি ত্বরণটা নিয়ে কাজ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা যদি ত্বরণটা নিয়ে এক্সপ্লেন করতে চাই, ত্বরণ কি রে? ত্বরণ হচ্ছে সময়ের সাপেক্ষে, ভি ছিল এরকম, ভি ছিল এই যে এটা, এ ওমেগা কজ ওমেগা টি প্লাস ডেল্টা, এ ওমেগা কজ ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে আমার ত্বরণ এ ইকুয়াল হয়ে যাবে ডিভি বাই ডিটি। ত্বরণের জিনিসটা যদি দেখতে চাই, তাহলে ত্বরণটা হয়ে যাবে কি, সময়ের সাথে সাথে ব্যাগের পরিবর্তনের হার, অর্থাৎ ডি অফ ডিটি ইনটু এ ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল্টা। ওকে, তাহলে আমি যেখানে পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে আমার এ ওমেগা জিনিসটা বের হয়ে আসবে, টি এর সাপেক্ষে কজের অন্তরীকরণ, কস ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে দেখো তো ভাইয়া, এ ওমেগা থাকুক, টি এর সাপেক্ষে কজের অন্তরীকরণ কি? কস থিতা মানে মাইনাস সাইন থিতা না? তাহলে এই ক্ষেত্রে এটা হয়ে যাবে কি, মাইনাস সাইন থিতা মানে ওমেগা টি প্লাস ডেল্টা পুরোটা। এন্ড টি এর যে সহগটা ছিল ওমেগা, সেই টি এর সহগটা বের হয়ে আসলে এটা হয়ে যাবে এ ওমেগা ইন্টু ওমেগা মানে ওমেগা স্কয়ার। এ ওমেগা স্কয়ার সাইন ওমেগা টি প্লাস ডেল্টা জমতেছে ভালোই। কেমনে ভাই? এই ওমেগা স্কয়ারটা এক পাশে রাখলে, মাইনাসটা এক পাশে রাখলে কি থাকতেছে? এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। আলটিমেটলি এটা কি আমার সরণের সমীকরণটা না? এটা কি সেই এক্স এর রাশিমালাটা না? তাহলে এস এর মতো কোন ত্বরণ এ ইকুয়ালস টু থাকতেছে আমাদের মাইনাস ওমেগা স্কয়ার এক্স, অর্থাৎ এস এর মতো কোন ত্বরণের মান এ ইজ ইকুয়াল টু থাকতেছে আমার মাইনাস ওমেগা স্কয়ার এক্স। এটা হচ্ছে ত্বরণের রাশিমালা, এটা হচ্ছে ত্বরণের রাশিমালা। এন্ড আমি বলছিলাম প্রত্যেকটা প্রশ্নের জবাব দিব। তোমরা কি এই জিনিসটা আগে পরে দেখছো আজকে ক্লাসে? ক্লাসের একদম শুরুতে যারা আমার সাথে সাথে আসো, যেটা মনে পড়ে থাকে, আমি এখানে বলছিলাম যে এই কে বাই এম এটাকে ওমেগা স্কয়ার বলার পিছনে যথাযথ যুক্তি আছে।
ওমেগা বলি নাই, ওমেগা কিউব বলি নাই, জাস্ট ওমেগা স্কয়ারই কেন বলছি? বলছিলাম যে কারণ হইতেছে যে তুমি চিন্তা করে দেখো তো ভাইয়া, এই যে এস এর মতো করার জন্য এই যে এম এ ইকুয়াল টু মাইনাস কে এক্স, এই যে লাইনটা দিকে চিন্তা করো তো, এ ইজ ইকুয়াল টু কি থাকতেছে মাইনাস কে বাই এম ইন্টু এক্স না? তুমি মাত্র না শিখছো এস এর মতো করার ত্বরণ হচ্ছে এ ইজ ইকুয়াল টু, মাত্র তুমি বের করছো হিসাব করে যে মাইনাস ওমেগা স্কয়ার এক্স। তাহলে বলো দুইটার কম্পেয়ার করলে ওমেগা স্কয়ার কিসের সমান হচ্ছে? কে বাই এম এর সমান হচ্ছে। অর্থাৎ এই সম্পর্কটা খুবই জরুরি। ওমেগা স্কয়ার ইকুয়াল টু কে বাই এম, কিংবা কে ইজ ইকুয়াল টু হচ্ছে এম ওমেগা স্কয়ারটা মাথায় রাখবেন। এটা হচ্ছে এসএস এর মতো কণার ত্বরণের রাশিমালা। অর্থাৎ এসএস এর মতো কণার জন্য ওয়ান্স এগেইন আবার প্রমাণিত হচ্ছে ত্বরণ সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী। তাহলে আমরা বলতে পারি সাম্য বিন্দুতে, সাম্য বিন্দুতে এক্স ইজ ইকুয়াল টু 0 পজিশনে এসএস এর মতো কণার ত্বরণ কত হয়ে পড়ে ভাইয়া? এক্স ইজ ইকুয়াল টু 0 অবস্থানে এ এর মান কত? 0। অর্থাৎ সাম্য বিন্দুতে ত্বরণের মান কি? 0। সর্বোচ্চ বিন্দুতে কি হচ্ছে? সর্বোচ্চ বিন্দুতে x ইজ ইকুয়াল টু a পজিশনে কি হইতাছে? a এর মান সর্বোচ্চ, এটা আমরা বলি a ম্যাক্স, এবং সর্বোচ্চ ত্বরণের মান হইতাছে আলটিমেটলি প্লাস মাইনাস a ওমেগা স্কয়ার। এই যে x এর মান a বসায় দিলে বিস্তার তো পজিটিভ হইতে পারে নেগেটিভ হইতে পারে, এইজন্য প্লাস মাইনাস অর্থাৎ ডান বাম বুঝাইতে দুইটা দেওয়া হইতাছে a ওমেগা স্কয়ার। অর্থাৎ ব্যাগের যেখানে অ্যাসিডের মতো কণার ক্ষেত্রে ব্যাগটা সর্বোচ্চ থাকে, সেখানে ত্বরণটা কি থাকে? সর্বনিম্ন থাকে। অর্থাৎ সাম্য বিন্দুতে ত্বরণের মান 0, সর্বোচ্চ বিন্দুতে ত্বরণের মান সর্বোচ্চ। পোলাপানের মাথায় হিউজ প্যাচ লাগা যায়, হিউজ প্যাচ লাগা যায়। এন্ড পোলাপান বি লাইক, সবাই মনে করে আজীবন এটাই ভাবছে যে যেখানে ত্বরণ সর্বাধিক থাকবে সেখানে ব্যাগ সর্বাধিক থাকবে। আরে না বোকা, এটা এসএচএম। এদিকে কনসেপ্ট ভিন্ন হয়ে যাইতেছে, এদিকে ব্যাগ এবং ত্বরণ ব্যস্তানুপাতিক হারে পরিবর্তিত হচ্ছে। অর্থাৎ এসএসএম মতো কণার ক্ষেত্রে যে সকল স্থানে ব্যাগের মান সর্বাধিক থাকতেছে, ওই সকল স্থানে ত্বরণের মান সর্বনিম্ন থাকতেছে। অর্থাৎ ব্যাগের মান বাড়তে থাকলে ত্বরণের মান কমতে থাকে, ত্বরণের মান কমতে থাকলে ব্যাগের মান বাড়তে থাকে। কেন এমনটা হয়? এই জিনিসগুলোকে নিয়ে একটা আলাদা ক্লাস দরকার। অর্থাৎ এসএসএম মতো কণার ব্যাগ, ত্বরণ, সরণ, এই তিনটি জিনিসকে এক্সপ্লেইন করার জন্য আমাকে ঠান্ডা মাথায় আরেকটা ক্লাসে যাইতে হবে। সে ক্লাসের লেংথ বড় হয়ে যাচ্ছে, আমি জাস্ট 5 মিনিট সময় নেব। এই যে একটা এসএস এর মতো কণা চলতেছে না রানিং অবস্থায়, তুমি যদি ঠান্ডা মাথায় টাইম গ্রাফটা দেখো না, তুমি যদি ঠান্ডা মাথায় তার টাইম গ্রাফটার দিকে তাকাও, রিসেট দিলাম, শো টাইম গ্রাফ। এই যে এটাকে আমি যে রান দেই, দেখো এই যে এসএস এর মতো কণার সরণের গ্রাফ যাইতেছে, তার সাথে ব্যাগের গ্রাফ নীল কালার যাইতেছে, ত্বরণের গ্রাফ যেতেছে, নিচে দুটাকে স্কিপ করো। গতিশক্তি স্থিতিশক্তি তো যাই নেই আমরা পরে। আলটিমেটলি চিন্তা করে দেখো, যেই সকল বিন্দুতে ব্যাগের মান দেখতে পাচ্ছ নি তোমরা ভি ইকুয়াল টু 0, সেই সকল বিন্দুতে এ এর মান কি? ম্যাক্সিমাম। অর্থাৎ এই ভি এবং এ এর সম্পর্কটা, কার্ভটা বিপরীতমুখী হচ্ছে। ব্যাগের সাথে সাথে ত্বরণের সম্পর্কটা ব্যস্ত আনুপাতিক হইতেছে। কেন? এসএচ এর মতো কণার ক্ষেত্রে কি এমন জিনিস আছে যার কারণে এসএচ এর মতো কণার ত্বরণ, ব্যাগ একই সাথে চেঞ্জ হলো না? ত্বরণের মান বাড়ার সাথে সাথে ব্যাগের মানটা বাড়লো না, উল্টা হয়ে গেল। এই সবকিছুর উত্তর আমরা সামনের ক্লাসটাতে দেখবো। সামনের ক্লাসে দেখবো এসএস এর মতো কণার শক্তি, এসএস এর মতো কণার পর্যায়কাল, পাশাপাশি এসএস এর মতো কণার সরণের সাথে ব্যাগ এবং ত্বরণের প্রকৃত যেটা সম্পর্ক থাকে সেটাকে পারফেক্টলি একটা কার্ভের নিচে নিয়ে আসার চেষ্টা করব। আজকের ক্লাসটা ঠিক এতটুকু থাকলো। আল্লাহ হাফিজ।